হিসেবে কাজ করছেন। তিনি নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডের একজন প্রাক্তন প্রকৌশলী। এছাড়াও স্নাতক পর্যায়ে তিনি আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চ চুয়েটের একজন চেয়ার ছিলেন। ইভেন্টের এই পর্যায়ে আমরা স্বাগত জানাই আসিফ মাহমুদ উদ্দিন ভাইকে। ভাই, আপনার প্রেজেন্টেশনটি এখন শুরু করতে পারেন। Um, thank you very much for the nice introduction. আমার কথা কি শোনা যাচ্ছে? জি Am I ভাই, ভাই, শোনা audible? যাচ্ছে। জি ভাই শোনা যাচ্ছে। Okay, okay. Thank you. Thank you so much for inviting me. আর অনেকদিন পর IEEE এর প্ল্যাটফর্মে আসলাম। So it feels good to be back. Okay, so without further ado, আমরা হচ্ছে আমাদের প্রেজেন্টেশনটা শুরু করি. Let me share my screen. স্লাইডটাকে দেখা যাচ্ছে? জি ভাই। Okay, all right. Okay, so আজকে আমরা অনেক ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয় টপিকটা, বিকজ জানি না, হয়তো আমি নিজে কাজ করি এই জন্য। বাট ওভারঅল আশা করি আজকে যারা পার্টিসিপেন্টস আছে তারা আশা করি এই সেশন থেকে কিছু নলেজ নিয়ে যেতে পারবে, এবং আশা করি তোমরা অ্যাটলিস্ট কিছু হলেও জানবা যে আমাদের ওয়ার্ল্ড কিভাবে একটা সার্টেইন টপিকের উপর অনেক বেশি নির্ভরশীল। ওকে, সো আজকে আমরা ভিএলএসআই কে ডিমিস্টিফাই করব, এবং আমরা একাডেমি এবং ইন্ডাস্ট্রি দুইটা পার্সপেক্টিভ থেকেই এই টপিকটা দেখব। তো লেটস মুভ ফরওয়ার্ড। সো প্রথমত আজকে হচ্ছে আমরা যা যা দেখবো সেটা হচ্ছে যে ভিএলএসআই অ্যাকচুয়ালি কি, সেমিকন্ডাক্টর এবং ভিএলএসআই কি, এবং এদের মধ্যে আসলে রিলেশনশিপটা কি। দেন হচ্ছে ভিএলএসআই এর প্রসেস নোড সম্পর্কে আমরা জানবো, যে প্রসেস নোড কি বা কিভাবে অপারেট করে। তারপর হচ্ছে আমরা ভিএলএসআই অর সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির গ্লোবাল এবং লোকাল দুইটা পার্সপেক্টিভই দেখবো। সো যেহেতু আমি ভিএলএসআই ফিল্ডের একটা স্পেসিফিক ডোমেইন অ্যানালগ ডিজাইন থেকে বিলং করি, সো আমি সেই অ্যানালগ ডিজাইন ফ্লোটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেন হচ্ছে আমরা দেখবো যে এই ভিএলএসআই ডোমেইনে যদি কোনো, ধরো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, অর ইভেন আন্ডারগ্রাড কমপ্লিট করেছে এরকম কেউ যদি আসতে চায়, সেক্ষেত্রে তার কি কি করতে হবে বা কি কি জানতে হবে, বা পাঁচটা কি হতে পারে সেটাও আমি তোমাদেরকে বলার চেষ্টা করব। দেন হচ্ছে এখনকার ট্রেন্ডিং রিসার্চ ট্র্যাক কি কি আছে ভিএলএসআই সেটা আমরা জানবো। আর সবার শেষে আমার পার্সোনাল জার্নিটা আমি বলবো। ওকে, সো ভিএলএসআই। সো ভিএলএসআই আসলে একটা শর্ট ফর্ম, তো এটা ফুল ফর্ম হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। সো ওয়াই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট? সো প্রথম কথা হচ্ছে এই ইন্টিগ্রেটেড সার্কিট জিনিসটা কি সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, রাইট? তো দেখো, আমি এখানে হচ্ছে একটা ডেফিনেশন লিখে রাখছি। তো সেটা হচ্ছে যে কি, যে এটা একটা আইসি বেসিক্যালি হচ্ছে একটা স্মল সেমিকন্ডাক্টর ডিভাইস, যেখানে হচ্ছে ট্রানজিস্টর থাকবে, রেজিস্টর থাকবে, ক্যাপাসিটর থাকবে, এবং ডায়োড থাকতে পারে। এবং সবগুলোই হচ্ছে একটা সিঙ্গেল পিস অফ সিলিকনের উপর ফ্যাব্রিকেটেড হবে। সো আমরা যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার আছি বা থার্ড ইয়ার আছি, তারা হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স ল্যাবে হচ্ছে কি করে বিভিন্ন কম্পোনেন্ট বসায় ব্রেডবোর্ডের উপরে, বা হচ্ছে আই গেস অন্যান্য বোর্ডও এখন আছে। সো সেই জিনিসটা আর ভিএলএসআই এর মধ্যে ডিফারেন্সটা কি? মেইন ডিফারেন্সটা হচ্ছে যে ভিএলএসআই এর সার্কিট তুমি যখন ডিজাইন করবা, সেটা ডিজাইন করে ফ্যাব্রিকেট করার পরে তুমি সেখানে আর কোনো চেঞ্জ আনতে পারবে না। যেমন না যে তুমি একটা 10K এর ধরো রেজিস্টার খুলে একটা 5K রেজিস্টার তুমি চ্যাট করলা, তুমি ওটা করতে পারবে না। এক, দ্বিতীয়ত হচ্ছে
তোমার যে কম্পোনেন্ট গুলো থাকবে সেগুলো হচ্ছে একটা কমন প্ল্যাটফর্মের উপরে ফ্যাব্রিকেটেড হবে। সো ওই কমন প্ল্যাটফর্মটা হচ্ছে বেসিক্যালি একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। ওকে। তো বেসিক্যালি এটাই হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। তো ইন্টিগ্রেটেড সার্কিট আমরা মোটের উপরে এটাকে তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যানালগ আইসি, আর একটা হচ্ছে ডিজিটাল আইসি, অ্যান্ড লাস্টলি মিক্সড সিগন্যাল আইসি। সো ডিজিটাল আইসি বলতে আমরা কি বুঝি? তা আমরা জানি যে ডিজিটাল ওয়ার্ল্ড বেসিক্যালি হচ্ছে কি, যে ওয়ান আর জিরো, রাইট? যে আমাদের যত রকম ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস আছে, বিশেষ করে আম, আমাদের ল্যাপটপ বলো, মোবাইল বলো, ঘড়ি বলো, সবকিছুই হচ্ছে কি, যেগুলো সব একটা ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর বেস করে কাজ করে। সো ওরা জাস্ট ওয়ান আর জিরো বুঝে। তো ওয়ান আর জিরো বলতে কি, যেমন হচ্ছে ধরো ওটাকে আমরা ডিফাইন করে দিতে পারি যে 0.9 ভোল্ট থেকে 1.2 ভোল্ট যদি হয় তাহলে তুমি এটাকে ওয়ান ধরবা। আর ধরো 0.3 ভোল্ট থেকে 0 ভোল্ট যদি হয় তাহলে তুমি এটাকে জিরো ধরবা। তো সেটার উপর ডিপেন্ড করে ওই সার্কিট গুলো কাজ করে। তো এটার একটা উদাহরণ হতে পারে হচ্ছে যেমন মেমোরি। তোমার যে ফোন বলো, তোমার হচ্ছে যে ল্যাপটপ বলো, সবগুলোতে তো কি থাকে, যে মেমোরি সার্কিট থাকে, যেটা হচ্ছে তোমার ডেটা গুলোকে ধরে রাখে। তো সেই মেমোরি সার্কিটটা বেসিক্যালি একটা ডিজিটাল আইসি। বিভিন্ন রকম মেমোরি সার্কিট হতে পারে, যেমন হচ্ছে ধরো এস র্যাম, ডি র্যাম, এম র্যাম, আর অনেক কিছু। তো এগুলো জাস্ট একটা ওভারভিউ। আমরা আস্তে আস্তে ইন ডিটেলসে যাব। তো সেকেন্ডে হচ্ছে অ্যানালগ আইসি। সো অ্যানালগ আইসি জিনিসটা কি, যে এখন আর 0.9 to 1.2 ভোল্ট পর্যন্ত ওয়ান বা জিরো এরকম কিছু না। 0.9 ভোল্ট মানে 0.9 ভোল্ট, হ্যাঁ। 0.8 ভোল্ট মানে 0.8 ভোল্ট। সো এটাই বেসিক্যালি হচ্ছে অ্যানালগ আইসি। এটা একটা এক্সাম্পল হতে পারে ধরো ওপেম, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, অথবা ভোল্টেজ রেগুলেটর। সো এই সার্কিট গুলো বেসিক্যালি অ্যানালগ। আর মিক্সড সিগন্যাল মানে হচ্ছে সেখানে এই সার্কিট গুলা অ্যানালগ এবং ডিজিটাল দুই টাইপের সিগন্যালই অপারেট করতে পারে। যেমন হচ্ছে ধরো অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, অথবা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। সো তোমরা এখানে ডান পাশে একটা ছবি দেখতে পাচ্ছ। তো এই ছবিটা হচ্ছে বেসিক্যালি আমরা একদম একটা মসফেট থেকে কিভাবে একটা আইসি পাই সেটার একটা ওভারভিউ দেয়। যেমন হচ্ছে আম, আমার কার্সর আশা করি দেখো, আই গেস দেখা যাচ্ছে না। তো ওকে। সো দেখো, এটা আমরা জানি এটা একটা মসফেট। যেহেতু চুয়েট IEEE প্রোগ্রাম, আমি আশা করব আমরা আশা করব হয়তো বেশিরভাগই চুয়েটের। সো আমাদের চুয়েটের সেকেন্ড ইয়ারে হচ্ছে যে ইলেকট্রনিক্স ওয়ান কোর্স থাকে। তো সেখানে একটা পার্ট থাকে মসফেট। সো তোমরা জানো যে এটা হচ্ছে একটা মসফেটের সিম্বল, তার গেট থাকে, তার একটা সোর্স থাকে, তার একটা ড্রেইন থাকে। আর সেটা হচ্ছে যে একটা সাবস্ট্রেটের উপরে বানানো হয়, সেটাকে আমরা বাল্ব বলি। তো এই মসফেটটার এই সিম্বলটা হচ্ছে এই জিনিসটা, রাইট? এটা একটা মসফেট, এটা একটা পি মস, আর এটা একটা এন মস। এই দুইটাকে আমরা কানেক্ট করে একটা ইনভার্টার বানিয়েছি। তো দেখো, দুইটা মসফেট দিয়ে আমরা একটা সার্কিট বানালাম, এবং এই অনেকগুলা সার্কিট মিলে আমরা হচ্ছে এরকম একটা গেট বানালাম। যেমন হচ্ছে আমরা জানি যে ধরো দুইটা পিমোস আর দুইটা এনমোস দিয়ে আমরা ন্যান্ড গেট, নর গেট বানাতে পারি, রাইট? সো আমরা তাহলে আমরা ডিভাইসে পাচ্ছি হচ্ছে মসফেট। ডিভাইস থেকে একটু আপার লেভেলে আমরা যখন যাব তখন সেটা হবে সার্কিট। কয়েকটা সেম টাইপ সার্কিট মিলে আমরা সেটা গেট বানাতে পারবো। দেন এরকম কয়েকটা গেট মিলে আমরা যেটা মডিউল বানাতে পারবো। সো মডিউল জিনিসটা কি, সেটা হচ্ছে ধরো একটা স্পেসিফিক কাজ করবে কোনো একটা সার্কিট। যেমন ধরো রিং অসিলেটর। তো রিং অসিলেটর জিনিসটা কি, সেটা হচ্ছে যে সেখানে এরকম অনেকগুলা ব্যাক টু ব্যাক ইনভার্টার দিয়ে একটা সার্কিট তৈরি করা হয়। এবং ফাইনালি আমরা যখন ওই সার্কিটটাকে এইভাবে পিন দিয়ে জিনিসটা ডিফাইন করব, তখন সেটা হয়ে যাবে সিস্টেম। সো আমরা আশা করি তোমরা হচ্ছে এরকম আইসি নিয়ে কাজ করেছো, যারা মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করো, অথবা হচ্ছে তোমরা যারা রোবোটিক্স করো, অথবা ইভেন যারা হচ্ছে থার্ড ইয়ারে আছো, তারা হয়তো এতদিন যারা হচ্ছে ডিজিটাল লজিক সার্কিট যে কোর্সটা সেটা করেছো, সেখানে তোমরা এই আইসি নিয়ে কাজ করেছো। সো তোমরা জানো যে এই আইসিটা
কি 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 কাজ করে। সো নাও ইউ নো যে এই একটা আইসি আমরা কিভাবে একটা মসফেট থেকে এই আইসিটা বানাই। ওকে, তো আমরা মুভ অন করি। সো এখন হচ্ছে এই সেমিকন্ডাক্টর আর ভিএলএসআই এই দুইটা জিনিসের মধ্যে আসলে কানেক্টিভিটিটা কি। সো সেমিকন্ডাক্টর জিনিসটা কি, আমরা জানি যে সিলিকন, যেমন হচ্ছে ধরো গ্যালিয়াম নাইট্রাইড, ইন্ডিয়াম ফসফাইড, গ্যালিয়াম আর্সেনাইড, এই জিনিসগুলোকে আমরা সেমিকন্ডাক্টর বলতে পারি। কেন? বিকজ হচ্ছে আমরা বিভিন্ন ওয়েতে এই ম্যাটেরিয়াল গুলো দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা সেমিকন্ডাক্টরের। আমি এক্সটার্নাল কোনো একটা ভোল্টেজ অথবা কারেন্টের মাধ্যমে আমার যে সার্কিটের কারেন্টটা সেটা কন্ট্রোল করব। এই কারণেই বেসিক্যালি সেমিকন্ডাক্টরটা এত বেশি জনপ্রিয়। এবং এই সেমিকন্ডাক্টর ইউজ করে আমরা যখন হচ্ছে একটা বড় স্কেলে ইন্টিগ্রেটেড সার্কিট বানাবো, তখন সেটাকে আমরা ভিএলএসআই বলবো। সো এখানে হচ্ছে প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেসিক্যালি একটা সেমিকন্ডাক্টর ওয়েফার বানানোর প্রসেস। সো ওয়েফারটা জিনিসটা দেখতে কেমন হয়, এই যে ধরো এইখানে একটা দেখো পিকচার্স আছে যেরকম রাউন্ড শেপড হয়, বা ডান পাশে দেখতে পারো যে এইরকম। ওটা অর্ধেক দেখা যাচ্ছে না, অর্ধেক হচ্ছে ওই যে স্যান্ডের নিচে আছে। আর এই যে স্যান্ডটা, এই স্যান্ডটাই হচ্ছে বেসিক্যালি তোমার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। ধরে নাও যে এগুলা সিলিকন। ওকে, সো জেনারেলি প্রথমে যেটা করা হয়, এই সিলিকন গুলাকে নিয়ে তোমার ওয়েফার তৈরি করা হয়। তারপর ওই ওয়েফারের মধ্যে আমরা লিথোগ্রাফি প্রসেস ইউজ করে এটাকে কয়েকটা ভাগে ভাগ করে একটা বর্ডার দেওয়া হয়। এবং তারপরে আমরা যখন এখানে ডোপিং করব, সো ডোপিং বেসিক্যালি হচ্ছে তুমি এই সেমিকন্ডাক্টর ওয়েফারের উপরে তোমার যে ডিজাইন থাকবে সেই ডিজাইন অনুযায়ী ফটোলিথোগ্রাফিক প্রসেস ইউজ করে সেখানে হচ্ছে এরকম করে মসফেট বানাতে হবে। তো এই হোল প্রসেসটা অনেক বেশি জটিল এবং এই হোল প্রসেসটা অনেক বেশি কস্টলি। সো আসলে আমি এক্সপেক্ট করবো না যে তোমরা এখন সবকিছু বুঝবা, বাট তোমাদের হচ্ছে ফোর্থ ইয়ারে ভিএলএসআই কোর্স থাকবে। সো সেখানে একটা হোল পার্ট থাকবে যে কিভাবে আমরা এই ভিএলএসআই সার্কিট গুলোকে ফ্যাব্রিকেট করতে পারি। তো মোটের উপরে এইটাই হচ্ছে একটা মেইন প্রসেস, যে কিভাবে হচ্ছে ওয়েফার গুলোকে তৈরি করে এবং কিভাবে চিপ গুলোকে ফ্যাব্রিকেট করে। প্রথমে আমরা ওয়েফার প্রিপারেশন করব, দেন আমরা প্যাটার্ন ট্রান্সফার করব, তারপর আমরা হচ্ছে ডোপিং করব। ডোপিং করার পর আমরা হচ্ছে কি, যে তার উপরে যে মেটাল লেয়ার থাকে সেগুলো ডেপোজিশন করব। ডেপোজিশন করার পরে আমরা হচ্ছে এচিং করব। এচিং করার পরে যেটা হয় যে মোটামুটি আমাদের মেটাল লেয়ার সহ যে হোল চিপটা সেটা মোটামুটি ফ্যাব্রিকেট হয়ে যায়। দেন হচ্ছে আমরা আমাদের যে সিঙ্গেল চিপ গুলা সেগুলা হচ্ছে এভাবে করে কি কেটে নিব, এন্ড দেন আমরা এগুলোকে প্যাকেজিং করব। এভাবে এরকম একটা একটা করে আইসি আমরা হচ্ছে বানাতে পারি। সো সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন যেটা বললাম যে অনেক কস্টলি একটা প্রসেস। মোটামুটি ধরো একটা ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটি বানাতে অ্যারাউন্ড ধরো $50 বিলিয়ন লাগে। সো বুঝতেই পারছো যে জিনিসটা অনেক বেশি কস্টলি। সো এখানে হচ্ছে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেসিক্যালি যে মস ফ্যাব্রিকেশন প্রসেস, অর্থাৎ মসফেট থেকে কিভাবে ফ্যাব্রিকেট করা হয় আর কি। যে যে পি সাবস্ট্রেট জিনিসটা দেখতে পাচ্ছ, এই পি সাবস্ট্রেটটাই হচ্ছে বেসিক্যালি ধরো সিলিকন বা গ্যালিয়াম নাইট্রাইড বা ইন্ডিয়াম ফসফাইড, এই নিচে জিনিসটা থাকে। ওইটার উপরে হচ্ছে বিভিন্ন ম্যাটেরিয়াল গুলো এইভাবে কোট করে তারপরে হচ্ছে আমরা এক 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 একটা মসফেট বানাই। জাস্ট একটা ওভারঅল আইডিয়া। সো এটাই বেসিক্যালি হচ্ছে সেমিকন্ডাক্টর অ্যান্ড ভিএলএসআই এর মধ্যে কানেক্টিভিটি, যে আমরা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ইউজ করে আমরা লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট বানাই। ওকে, মুভিং অন। তো ভিএলএসআই প্রসেস নোড, প্রসেস নোড জিনিসটা আসলে কি, সেটা হচ্ছে তোমরা যারা খবর টবর দেখো বা যারা হচ্ছে একটু টেক রিলেটেড জিনিসপত্র তোমরা হচ্ছে ঘাটাঘাটি করো, তোমরা হয়তো কিছু তোমরা হয়তো শুনো যে আচ্ছা অ্যাপল হচ্ছে তাদের নতুন 5 ন্যানোমিটার টেকনোলজি নিয়ে এসেছে, ইন্টেল তাদের 3 ন্যানোমিটার টেকনোলজি নিয়ে কাজ করছে। তো এই আসলে ন্যানোমিটার জিনিসটা কি? সো ন্যানোমিটার জিনিসটা আসলে হচ্ছে মসফেটের গেট লেংথ।
গেট লেংথ মানে হচ্ছে মসফেটের যে সোর্স এবং ড্রেইন। এখানে দেখো, যেটা একটা মসফেট, ধরো এটা হচ্ছে মসফেটের সোর্স আর এটা হচ্ছে মসফেটের ড্রেইন। তাহলে এই যে দেখো, এই দুইটার মধ্যে যে এই যে এরিয়াটা বা এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে মসফেটের গেট লেংথ। এবং যারা হচ্ছে ইলেকট্রনিক্স 2 কোর্স করেছো, তারা হচ্ছে অলরেডি জানো যে মসফেট কিভাবে অপারেট করে এবং তার কিভাবে এখানে একটা চ্যানেল ক্রিয়েট হয়, কিভাবে ইলেকট্রন গুলো ফ্লো করে। সো এখন তুমি চিন্তা করো, এই যে এই এরিয়াটা যত ছোট হবে তত আমাদের জন্য বেটার। কেন বেটার? ধরো তোমার কাছে একটা 1 মিলিমিটার স্কোয়ার এরিয়া আছে। এখন ধরো তোমার এই একটা মসফেটের মধ্যে তার গেট লেন্থ হচ্ছে 90 ন্যানোমিটার। তাহলে তুমি এখন ভাগ করে বুঝবা যে তুমি কয়টা মসফেট ওই 1 মিলিমিটার স্কোয়ার এরিয়ার মধ্যে ইনকর্পোরেট করতে পারবা, রাইট? এখন ধরো এই মসফেটের যে গেট লেংথ, এই গেট লেংথটাকে কমায় তুমি হচ্ছে 45 ন্যানোমিটারে নিয়ে আসলা, এবং তোমার এরিয়া আগের মতোই আছে 1 মিলিমিটার স্কোয়ার। তার মানে কি? তার মানে তুমি ওই 1 মিলিমিটার স্কোয়ারের মধ্যে আরো বেশি পরিমাণ মসফেট ইনকর্পোরেট করতে পারবা, রাইট? তাহলে এটাতে আমাদের লাভ কি? যে আমরা হচ্ছে একটা সার্টেন এরিয়ার মধ্যে আগের চেয়ে আরো বেশি পরিমাণ মসফেট ইনকর্পোরেট করতে পারছি। এটার একটা সুবিধা হচ্ছে যে তোমার প্রসেসিং স্পিড বাড়বে। তোমার মসফেট যত বেশি অ্যাড হবে, তোমার যে চিপ বলো, সেই চিপের মধ্যে আমরা তত বেশি প্রসেসিং স্পিড পাবো, সেটা তত হাই স্পিড হবে। তার মানে আমরা তো অবশ্যই সবাই হাই স্পিড জিনিসপত্র পছন্দ করি, অবশ্যই কেউ ল্যাগিং পছন্দ করি না। সো এটাই হচ্ছে বেসিক্যালি প্রসেস নোড। দেখো, প্রসেস নোড বেসিক্যালি তোমার 1990s এর দিকে ধরো 3 মাইক্রোমিটার প্রসেস ছিল। তো দেখো আস্তে আস্তে করে এই প্রসেস নোড গুলো শ্রিঙ্ক হয়ে আসছে। তো তারপরে 0.18 মাইক্রোমিটার, দেন 0.13 মানে হচ্ছে 130 ন্যানোমিটার, দেন 90 ন্যানোমিটার আমরা পেলাম 2004-এ। দেন 65 ন্যানোমিটার আমরা ইউজ করি ফ্রম 2006। এই 65 ন্যানোমিটার যে প্রসেস নোডটা, এটা হচ্ছে অনেক ম্যাচিওর একটা প্রসেস নোড। ম্যাচিওর বলতে বোঝাচ্ছি যে এই প্রসেস নোডে হচ্ছে যখন ফ্যাব্রিকেশন করা হয়, সো প্রত্যেকটা ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটি যাদের যারা হচ্ছে 65 ন্যানোমিটার প্রসেস দেয়, তাদের মেশিনারিজ গুলা ওয়েল ইকুইপড এবং হচ্ছে বেশ ভালো পারফর্ম করে। এবং যারা হচ্ছে ধরো ইউএসএ তে পড়তে আসবা ইনশাল্লাহ হয়তো কিছু বছর পরে, তারা দেখবা যে বিভিন্ন একাডেমিয়াতে 65 ন্যানোমিটার প্রসেসটা ইউজ করে। ওকে। তারপর হচ্ছে 40 ন্যানোমিটারে আসলো, দেন 22, 20, 16, 10, 7, 5, 3। সো যারা হচ্ছে লেটেস্ট মডেলের আইফোন ইউজ করো, তো ওইখানে হচ্ছে এই 5 ন্যানোমিটার চিপ আছে। সো তাহলে চিন্তা করো যে জিনিসগুলা কত ছোট, আইসি গুলা, এবং কত লার্জ। সো এইটা হচ্ছে মোটামুটি একটা গ্রাফ যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ওভার দ্য ইয়ার তোমার একটা সার্টেইন ধরো প্রসেসরের মধ্যে ট্রানজিস্টরের কাউন্ট বেড়ে যাচ্ছে। ট্রানজিস্টর জিনিসটা কি? ট্রানজিস্টর হচ্ছে ধরো মসফেট বা বিজেটি। তো বেসিক্যালি মসফেটই আমরা ইউজ করি। বিজেটি বিজেটি দিয়ে ডিজাইন এখন অনেক কম করা হয়। তো দেখো, প্রথম ইন্টেল যখন তাদের 4004 চিপ নিয়ে আসে, তখন দেখো তাদের যে ট্রানজিস্টরের সংখ্যা কিন্তু অনেক কম। তাও হচ্ছে সেটা কি 1970s এর দিকে। তো আস্তে আস্তে দেখো যখন ইয়ার বাড়ছে, তখন আস্তে আস্তে ট্রানজিস্টরের কাউন্টটা তত বেড়ে যাচ্ছে। এবং লেটেস্ট 2022-তে যে অ্যাপলের M2 চিপ আসলো, সেখানে দেখো কত বেশি ট্রানজিস্টরের সংখ্যা। সো এই এত বেশি ট্রানজিস্টর ইউজ করতে আমরা পারছি বিকজ হচ্ছে আমাদের ট্রানজিস্টরের যে প্রসেস নোড, সেটা হচ্ছে ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের যে গেট লেংথ, আমরা ছোট গেট লেংথ পাচ্ছি। এই কারণে আমরা আগের আগের তুলনায় একটা সার্টেন এরিয়ার মধ্যে অনেক বেশি পরিমাণ ট্রানজিস্টরকে ফিট করতে পারছি। তো একটা জিনিস আছে ভিএলএসআই তে, সেটা হচ্ছে মুরস ল। এটা হচ্ছে তোমরা পড়বা বা জাস্ট সার্চ করলে জানতে পারবা যে মুর গর্ডন মুর তো গর্ডন মুর বলেছে যে আমাদের একটা সার্টেন এরিয়ার মধ্যে আমরা কয়টা ট্রানজিস্টর ফিট করতে পারবো, সেটা হচ্ছে এভরি 2 ইয়ার্সে সেটা
দ্বিগুণ হয়ে যায়। সো এখন পর্যন্ত মুরস ল কারেক্ট। সো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই জিনিসটা কয়দিন পর্যন্ত কারেক্ট থাকে, বিকজ তুমি আসলে একটা সার্টেন লেভেল পর্যন্তই হচ্ছে কি যে মসফেটের গেট লেন্থটাকে ছোট করতে পারবা। এর চেয়ে বেশি যেমন ধরো এখন 3 ন্যানোমিটার কাজ চলতেছে। সো ইন্টেল হচ্ছে 10 অ্যাংস্ট্রং এর যে প্রসেস নোড সেটার হচ্ছে ঘোষণা দিয়েছে, বাট এখনো হচ্ছে সেটার কাজ হয় নাই। বাট এর চেয়ে আর বেশি আসলে শ্রিঙ্ক করা যাবে না। সো তখন সেক্ষেত্রে কি করতে হবে সেটাও একটা বড় ধরো একটা রিসার্চ ফিল্ড বলতে পারো। ওকে, মুভিং অন। তো এখন আমরা দেখি যে এই ভিএলএসআই আর সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কারা কারা আছে, যে আসলে প্লেয়ার কারা কারা। তো প্রথম কথা হচ্ছে যে আমরা আগে এই জিনিসটা চিন্তা করি যে এই ইন্ডাস্ট্রিটা কত বড়। সো 2016-এ এই ইন্ডাস্ট্রিটার টোটাল মার্কেট ক্যাপ ছিল অ্যারাউন্ড $339 বিলিয়ন। সো 5 বছর পরে সেটা দ্বিগুণের চেয়েও বেশি হলো। সেটা হচ্ছে 2021-এ সেটা হচ্ছে অ্যারাউন্ড $727 বিলিয়ন। আর 2027-এ এটা ট্রিলিয়ন হয়ে যাবে। সো এটা একটা প্রজেকশন। তো এখান থেকে তোমরা বুঝতে পারো যে আসলে এই মার্কেটটা কত কত হিউজ, রাইট? সো অবভিয়াসলি তোমরা হচ্ছে পড়াশোনা করতেছো। সো এটার একটা এন্ড গোল হচ্ছে তোমরা একটা ভালো জায়গায় জব করবা, অথবা তোমরা ভালো একটা আর্নিং সোর্সে যাবা। সো অবশ্যই তোমার আর্নিং সোর্সটা এমন কিছু থেকে হলে ভালো হয় যেটা মার্কেট ক্যাপ অনেক বেশি। দ্যাট মিনস তুমি তুমি যেটা নিয়ে কাজ করবা সেটা ইট won't cease to exist. ওকে। তো আমাদের হচ্ছে ভিএলএসআই যে ইন্ডাস্ট্রিটা আছে সেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং। কিছু কোম্পানি আছে যারা হচ্ছে শুধুমাত্র ডিজাইন করে, কিছু কোম্পানি আছে যারা হচ্ছে শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং করে, অর্থাৎ ফ্যাব্রিকেশন করে। আবার কিছু কোম্পানি আছে তারা হচ্ছে ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং দুটাই করে। তো দেখো ডিজাইনে কে কে আছে, এরা শুধুমাত্র ডিজাইন করে, যেমন সব বড় বড় প্লেয়ার, যে এএমডি, কোয়ালকম, মার্ভেল, ব্রডকম, এনভিডিয়া। এনভিডিয়া তো এখন সবাই চিনে, বিকজ হচ্ছে কি যে এনভিডিয়া হচ্ছে জিপিইউ বানায়। যারা হচ্ছে গেমিং করে তারা তো চিনেই, রাইট? তো ওরা হচ্ছে বেসিক্যালি ডিজাইন করে। আরো কিছু কোম্পানি আছে, এদেরকে বলা হয় ফ্যাবলেস নন চিপ ফার্মস। সো ফ্যাবলেস মানে কি, মানে হচ্ছে ওরা ডিজাইন করে বাট ওদের কোনো ম্যানুফ্যাকচারিং যে ইউনিট সেটা নাই, অর্থাৎ ওদের হচ্ছে কোনো ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটি নাই। সো এখানে তোমার মেটা, আইবিএম, অ্যামাজন, টেসলা, অ্যাপল, গুগল, ওরা অর্থাৎ ফ্যাং আমরা যাদেরকে বলি, ওদের আসলে কারোই ফ্যাব নাই আর কি। ওরা হচ্ছে জাস্ট ডিজাইন করে ওরা হচ্ছে ওই ডিজাইনটা যাদের ফ্যাব থাকে ওদেরকে পাঠায়, ওরা হচ্ছে ওটাকে ফ্যাব্রিকেট করে আবার রিটার্ন করে। ওকে। তাহলে ফ্যাব কাদের আছে? ফ্যাব আছে আছে হচ্ছে ওদের, যে গ্লোবাল ফাউন্ড্রিজ দেখতে পাচ্ছো, টিএসএমসি দেখতে পাচ্ছো, স্যামসাং আছে। হ্যাঁ, তো এরা হচ্ছে বেসিক্যালি বিগ প্লেয়ার। গ্লোবাল ফাউন্ড্রিজ হচ্ছে ইউএস বেসড, স্যামসাং হচ্ছে সাউথ কোরিয়া বেসড, আর টিএসএমসি তোমরা জানো যে তাইওয়ান বেসড। তো এখন এই যে সেমিকন্ডাক্টর অর ভিএলএসআই যে আমরা ফিল্ডটা আছে সেখানে অবশ্যই ডিজাইন করতে হলে আমাদের সফটওয়্যার লাগে, রাইট? তাহলে এই সফটওয়্যার গুলা কারা দেয়? তো এই সফটওয়্যার গুলা বেসিক্যালি ডিজাইন করে হচ্ছে এরা, সিনপসিস, কেডেন্স, সেন্সিস, আর্ম, সিমেন্স, ওদের সবারই হচ্ছে সফটওয়্যার ওরা হচ্ছে প্রোভাইড করে। এর মধ্যে কেডেন্স সবচেয়ে বেশি জনপ্রিয়, অ্যাটলিস্ট একাডেমিক সাইডে। আমার হচ্ছে পার্সোনালি ক্যাডেন্স এবং সিনপসিস দুইটা টুলে কাজ করা হয়েছে, বাকিগুলোতে এখনো হয়নি। হবে হয়তো ইনশাল্লাহ। তো এখন তাহলে হচ্ছে ডিজাইন গেল। ডিজাইন যাওয়ার পরে এখন আসি এই যে যারা হচ্ছে ফ্যাব আছে যাদের, অর্থাৎ ফ্যাব্রিকেট করে, তো ফ্যাব্রিকেট করার জন্য কি কি লাগে, যে অনেক বেশি অনেক বড় বড় ইকুইপমেন্ট লাগে। তো এই ইকুইপমেন্ট গুলো আসে আবার হচ্ছে কি অন্য অনেক কোম্পানি থেকে। তো এখানে অনেকগুলো কোম্পানি তুমি দেখতে পাচ্ছ, এর মধ্যে সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে এএসএমএল, একটা নেদারল্যান্ডের কোম্পানি। ওরাই হচ্ছে সবচেয়ে অ্যাডভান্সড যে লিথোগ্রাফি প্রসেসের জন্য যে মেশিন গুলো লাগবে ওরা হচ্ছে এগুলো বানায়। ওকে। দেন অ্যাট লাস্ট তুমি দেখতে পাচ্ছ যে এখানে ইন্টিগ্রেটেড ডিভাইস ম্যানুফ্যাকচারার, যে কারা হচ্ছে ম্যানুফ্যাকচার করে এই আইসি গুলা। তো এর মধ্যে যে টেক্সাস ইনস্ট্রুমেন্টস আছে যারা হচ্ছে
ধরো অ্যানালগ ডিজাইন নিয়ে যারা অনেক বেশি এনথুজিয়াস্ট, ওদের জন্য ধরো কাইন্ড অফ কি বলবো, ড্রিম জব হচ্ছে টু গেট ইনটু টেক্সাস ইনস্ট্রুমেন্টস অর অ্যানালগ ডিভাইস। আর ইন্টেল তো আছেই। তো ওরা হচ্ছে বেসিক্যালি যে এই ইন্টিরিয়র ডিভাইস গুলো ম্যানুফ্যাকচার করে আর কি। সো ইন্টেলের হচ্ছে দুটাই আছে। ওদের হচ্ছে ওরা ডিজাইনও করে, আবার ওরা হচ্ছে ফ্যাব্রিকেশনও করে। আর ধরো তোমার চিপটা ফ্যাব্রিকেট হয়ে গেল, এখন চিপ ফ্যাব্রিকেট হলে তো হবে না, ওটাকে প্যাকেজিং করতে হবে। ওই যে আমরা হচ্ছে কি, ওই যে একটা পিন লাগবে আমাদের, রাইট? আমরা একটা আইসি বলতে আমরা বলতে কি বুঝি, যে তারা একটা পিন থাকবে এবং ওটাকে আমরা ব্রেডবোর্ডের মধ্যে বসাইতে পারবো। সো ওই প্যাকেজিং বা টেস্টিং এই জিনিসগুলো করে হচ্ছে এই কোম্পানিগুলা। সো এখানে তোমরা যে ফক্সকন দেখতে পাচ্ছ, তো এই ফক্সকন হচ্ছে অ্যাপলের যে এম সিরিজের যে চিপ গুলা, সেটা হচ্ছে ওরা টেস্ট করে এবং প্যাকেজিং করে। জাস্ট ইনফরমেশন। সো এটা হচ্ছে আমরা গ্লোবাল স্কেল দেখলাম। তো এখন আসি তাহলে লোকাল স্কেল। তো লোকাল স্কেল মানে কি, মানে হচ্ছে আমাদের দেশে যে সেমিকন্ডাক্টর ফিল্ড নিয়ে কাজ করে এরকম কোন কোন কোম্পানি আছে। তো সবগুলাই প্রাইভেট, কোনো এখন পর্যন্ত গভর্নমেন্ট কোনো ফ্যাসিলিটি নাই। তো এর মধ্যে ধরো ওই যে আমি হচ্ছে মোটামুটি এখানে কিছু লিস্ট করেছি। তো প্রথমে নিউরাল সেমিকন্ডাক্টর, যেখানে আমি জব করেছিলাম আফটার গ্রাজুয়েশন ফর সাম টাইম। দেন আছে উল্কাসেমি। তারপর আছে কোয়েস্ট গ্লোবাল, ফর্মারলি নোন সিনাপস। তো কোয়েস্ট গ্লোবাল আসলে টু বি প্রিসাইজ লোকাল না, ওরা হচ্ছে একটা গ্লোবাল, তোমরা গ্লোবাল কোম্পানি বলতে পারো। সো ওদের একটা ব্রাঞ্চ হচ্ছে যে বাংলাদেশে আছে। কাইন্ড অফ যারা সিএসএ পড়ে, ওরা যারা স্যামসাং এ জব করে, কাইন্ড অফ ওরকম। দেন আছে প্রাইম সিলিকন, সিলিকন ওভা, সেমিসার্ভার্স। সো যারা হচ্ছে ফোর্থ ইয়ারে আছো এবং ভিএলএসআই ইন্ডাস্ট্রিতে তোমরা হয়তো জয়েন করতে চাও, তোমরা হচ্ছে এই কোম্পানিগুলো প্রায় প্রতি বছরই হায়ার করে। তাদের হচ্ছে বিভিন্ন ইউনিট থাকে, অ্যানালগ ডিজাইন থাকে, অ্যানালগ লেআউট থাকে, ডিজিটাল ডিজাইন থাকে, পিএনআর থাকে, ডিএফটি থাকে, আরটিএল থাকে। তো সো ওরা হচ্ছে বিভিন্ন ওয়েতে হচ্ছে রিক্রুট করে। তো তোমরা হচ্ছে দেখতে পারো। আর এই কোম্পানিগুলোতে অনেক চুয়েটিয়ান পাবা। সো ফিল ফ্রি টু রিচ টু দেম। ওরা, আমি যতজনের সাথে আমার কথা হয়েছে, সবাই অনেক অ্যামেজিং। এবং তুমি যখনই কাউকে নক দিবা, অবশ্যই রেসপন্ড করবে। ওকে, অলরাইট। সো এখন আমি যেহেতু অ্যানালগ ডিজাইন আমার স্পেসিফিক ফিল্ড, তো সেটা নিয়ে বলি যে আচ্ছা অ্যানালগ ডিজাইনটা আসলে কিভাবে করে। তো অলরেডি বলেছি যে অ্যানালগ আইসি কেমন হতে পারে, যে একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, একটা অ্যানালগ আইসি। সো ধরো তুমি হচ্ছে একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দিয়ে ধরো একটা ইন্টিগ্রেটর বানাবা। তোমরা যারা অলরেডি ইলেকট্রনিক্স টু কোর্স করছো, তোমরা জানো যে আমরা একটা অপারেশন অ্যাম্প্লিফায়ার দিয়ে একটা ইন্টিগ্রেটর, ডিফারেন্সিয়েটর এগুলা বানাতে পারি। তো প্রথম কথা হচ্ছে আমাদের একটা কনসেপ্ট অফ আইডিয়া লাগবে, যে আমরা কি টাইপের সার্কিট ডিজাইন করব। দেন হচ্ছে আমাদেরকে এই স্পেকের যে ডেফিনিশন, সেটা হচ্ছে ডিফাইন করতে হবে। অর্থাৎ আমাদের যে সার্কিটটা আছে তার স্পেসিফিকেশনটা কি কি হবে, সেখানে কি কি সেখানে ধরো তুমি কয়টা মসফেট ইউজ করবা, সেই মসফেটটা তুমি কিভাবে ইউজ করবা, এই সব কিছু। দেন হচ্ছে তোমাকে আর্কিটেকচার সিলেক্ট করতে হবে এবং ব্লক ডিফাইন করতে হবে। সো আর্কিটেকচার ডেফিনেশন মানে কি, মানে হচ্ছে তুমি যখন একটা ধরো অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ডিজাইন করতে যাবা, সেটা তুমি বিভিন্ন ভাবে ডিজাইন করতে পারবা, বিভিন্ন ওয়েতে ডিজাইন করতে পারবা। সো এর মধ্যে তুমি যে কারণে ডিজাইন করতে চাচ্ছ, সেটা হচ্ছে সেটার যে এন্ড রেজাল্ট, তোমার এই ওই এন্ড রেজাল্টের উপর বেস করে তোমাকে হচ্ছে আর্কিটেকচার চুজ করতে হবে। ওকে। সো ওকে, তুমি এই তিনটে জিনিস আসলে যে সিস্টেম ইঞ্জিনিয়ার আর তোমার যে ম্যানেজার থাকবে তারাই করবে। তুমি একটু ধরো সিনিয়র হলে তুমিও করবা। তো ওকে, এতটুকু গেল। সো এখন তোমার ধরো আর্কিটেকচার ডিফাইন্ড, তুমি কোন আর্কিটেকচার ফলো করবা, সবকিছু ডিফাইন, স্পেক ডিফাইন। প্রথমে আসে হচ্ছে স্কিম্যাটিক ডিজাইন। তো এই যে এই পাশে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বেসিক্যালি স্কিম্যাটিক। দেখো এখানে যে মসফেটের সিম্বল দেখা যাচ্ছে। সো এই মসফেটের সিম্বল গুলো, এটা হচ্ছে কেডেন্স প্ল্যাটফর্মে করা। সো এই কেডেন্স প্ল্যাটফর্মে তোমরা হচ্ছে এই স্কিম্যাটিক ডিজাইন করতে পারবা, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ।
ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে হচ্ছে মসফেটের যে ধরো উইথ লেন্থ এগুলো হচ্ছে তোমরা চেঞ্জ করতে পারবা। ওকে। আম, তাহলে তোমার ধরো স্কেম্যাটিক হয়ে গেল। স্কেম্যাটিক হওয়ার পরে তারপর তোমাকে হচ্ছে একটা সিমুলেশন দিতে হবে। এটাকে আমরা প্রি সিমুলেশন বলি, আর প্রি লেআউট সিমুলেশন বলি। মানে লেআউট করার আগে একবার সিমুলেশন দিয়ে দেখতে হয় যে তুমি যে স্পেক চাচ্ছ, ধরো তুমি গেইন চাচ্ছ অ্যারাউন্ড 50 ডিবি টু 60 ডিবি। সো তোমার সেটা আসছে কিনা, আসলে তো ভালো, না আসলে হচ্ছে তোমাকে আবার আইটারেট করতে হবে। রাইট, এই জন্য হচ্ছে যে এই এই জিনিসটা দেওয়া আছে এখানে। সো এটা, এই জিনিসটাই করে হচ্ছে বেসিক্যালি অ্যানালগ ডিজাইনার। সো ধরো যে তুমি খুব ভালো অ্যানালগ ডিজাইনার, তুমি হচ্ছে সব পারলা, তুমি সিমুলেশন করলা, তুমি যা যা চাচ্ছ, তোমার গেইন, নয়েজ, তারপরে হচ্ছে আইসিএম, সিএমআরআর সবকিছুই হচ্ছে যে স্পেক চাচ্ছ সেটাই আসলো। তারপর তুমি এটা হ্যান্ড ওভার করলা লেআউট ইঞ্জিনিয়ারকে। এখন লেআউট ইঞ্জিনিয়ার কি করবে, তারা হচ্ছে এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটার লেআউট করবে। ওকে, সো লেআউট জিনিসটা কি? সো আমরা অলরেডি বলেছি। সরি, আমি হচ্ছে একটু চ্যাটে কয়েকটা কোয়েশ্চেন আছে। স্কিম্যাটিক ডিজাইন করতে কোন সফটওয়্যার ইউজ করবো, এটা কি ফ্রি? কোন সফটওয়্যার ইউজ করবো, মোস্টলি হচ্ছে কেডেন্স ইউজ করা হয়। কেডেন্স ফ্রি না। কেডেন্স হচ্ছে তুমি টাকা দিয়ে কিনতে হবে, বাট এটা আসলে অনেক বেশি কস্টলি। সো দেয়ার আর সাম ওয়েজ যেটা দিয়ে তুমি হচ্ছে কেডেন্স তোমার ল্যাপটপে হচ্ছে ইনস্টল করতে পারবা। সো যেহেতু পাবলিক প্ল্যাটফর্ম, কোন ওয়ে এটা বলবো না, এটা হচ্ছে একটু ইউটিউবে ঘাটাঘাটি করবা, তাহলে পাবা। প্রসেস নোট ছোট হলে বেশি ট্রানজিস্টর কিভাবে অ্যাড করা যায় সেটা আই গেস আমি অলরেডি এক্সপ্লেইন করেছি। যে তোমার গেট লেংথ যদি ছোট হয় তার মানে হচ্ছে একটা সার্টেন এরিয়ার মধ্যে তুমি আরো বেশি পরিমাণে ট্রানজিস্টর ফিট করতে পারবা। রাইট। আশা করি এটা বোঝা যাচ্ছে। ওকে, তাহলে হচ্ছে আই গেস কোশ্চেন গুলোর অ্যান্সার দেয়া হয়েছে। ফার্দার কোশ্চেন থাকলে করতে পারো। ওকে, সো আমরা নেক্সটে যাই। তাহলে হচ্ছে এই যে পিকচারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেসিক্যালি লেআউট। জিনিসটা দেখতে একটু ভয় ভয় লাগে, বাট অনেক অনেক কমপ্লেক্স মনে হয়। অ্যাকচুয়ালি কেউ একজন হ্যান্ড রেজ করেছে। আমরা কি এখন কোয়েশ্চেন নিব, সাদি? এনিওয়ান ফ্রম দ্য টিম? না ভাই, পরে কোশ্চেন অ্যান্সার সেশন আছে। সেশন শেষে। ওকে, অলরাইট, তাহলে হচ্ছে আমরা সেশন শেষে কোয়েশ্চেন নিচ্ছি। সো মুভিং অন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা লেআউট। সো লেআউট অনেক ইজি বলবো না, আবার অনেক ডিফিকাল্ট তাও বলবো না। সো এগুলো জাস্ট এক্সপিরিয়েন্সের উপর বেস করে হচ্ছে যে ধরো তোমার যে ধরো প্রমোশন, সেটা ডিপেন্ড করে আর কি, তুমি যেহেতু যদি ইন্ডাস্ট্রিতে যাও। সো লেআউট জিনিসটা কি আসলে, সেটা তুমি যারা হচ্ছে পিসিবি ডিজাইন করছো, রাইট, আই গেস তোমরা করছো, যারা হচ্ছে সেকেন্ড বা থার্ড ইয়ারে আছো। সো ইটস কাইন্ড অফ পিসিবি ডিজাইন, বাট দেন অ্যাগেইন ওখানে শুধু মেটাল লেয়ার একটা থাকে, বাট এখানে অনেকগুলা মেটাল লেয়ার থাকে। সো মেটাল লেয়ার অনেকগুলা থাকে, দেন হচ্ছে মসফেট থাকে, সেগুলোকে ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাতে হয়, এবং বিভিন্ন রকম লেআউট করার ওয়ে থাকে, কমন সেন্ট্রয়েড, রাইট, ইন্টারডিজিটাইজেশন, বিভিন্ন রকম ম্যাচিং থাকে। সো আসলে এত কম সময়ে এত কিছু এক্সপ্লেন করা সম্ভব না, বাট তোমরা হচ্ছে জাস্ট ইউটিউব বা ইন্টারনেট সার্চ দেখতে পারো যে অ্যানালগ লেআউট আর ডিজিটাল লেআউট জিনিসটা কি, বা কেডেন্সে কিভাবে করে। যারা হচ্ছে ফোর্থ ইয়ারে যারা আছো তারা, আমি জানি না ভেরিফাই কোর্স হয়েছে কিনা, হলে হচ্ছে তোমরা হচ্ছে লেআউট করবা, স্কিমেটিক এন্ড লেআউট দুইটাই করবা। আম সো এখন তো যে অ্যানালগ ডিজাইনার ও কি করলো, ওর যে ডিজাইনটা সেটা হচ্ছে লেআউট ইঞ্জিনিয়ারকে হ্যান্ড ওভার করলো। সো প্রথমে হচ্ছে লেআউট যে ইঞ্জিনিয়ার, সে হচ্ছে স্কেম্যাটিক থেকে মসফেট গুলোকে জেনারেট করবে। জেনারেট করে সে হচ্ছে রাউটিং করবে। রাউটিং মানে হচ্ছে ধরো এখানে ধরো যেমন এই এই মসফেটটার সাথে দেখো এই মসফেটটা কানেক্টেড, রাইট, এই মসফেটটা বা এটার সাথে আবার এটা কানেক্টেড। সো এই কানেকশন গুলা হচ্ছে কি লেআউট ইঞ্জিনিয়ার দিবে মেটাল রাউট দিয়ে।
ওকে, তো দিল, দেওয়ার পর সে হচ্ছে একটা ডিআরসি রান দিবে। তো ডিআরসি জিনিসটা কি? ডিআরসি হচ্ছে ডিজাইন রুল চেক। তো তোমার 90 ন্যানোমিটার ওর ধরো যে কোনো প্রসেস নোড, সেই প্রসেস নোড গুলোর একটা সার্টেন স্পেসিফিকেশন থাকে। যেমন ধরো দুইটা পাশাপাশি মেটাল রাউটের মধ্যে লেটস সে 0.12 ন্যানোমিটার ডিফারেন্স রাখতে হয় মিনিমাম। তুমি যদি এর কম রাখো, তখন হচ্ছে কি ওরা একটা এরর থ্রো করে, অর্থাৎ তুমি এটা পারবা না। সো এরকম অনেকগুলো ডিজাইন রুল থাকে। তুমি যখন তোমার লেআউট কমপ্লিট করে রান দিবা, তোমার যে প্রসেস নোড থাকবে ওই প্রসেস নোড অনুযায়ী সফটওয়্যার তোমার হচ্ছে এই রুলগুলো চেক করবে। চেক করে সে দেখবে যে কোনো ঝামেলা আছে কিনা। যদি কোনো ঝামেলা না থাকে তাহলে দেখবা যে একটা ওই যে, তো ওইটা ওইটা হচ্ছে কাইন্ড অফ ধরো অনেক থাকে না যে ভেরি স্যাটিসফাইং কোনো কিছু লাগে, যে দেখলে কোনো কিছু দেখলে অনেক বেশি স্যাটিসফাইং লাগে, এটা কাইন্ড অফ ওরকম আর কি, যে তোমার ডিআরসি ক্লিন হয়ে গেছে। ওকে, তো ওকে ফাইন। তো তুমি লেআউট ইঞ্জিনিয়ার, তুমি হচ্ছে ধরো ডিআরসি ক্লিন করলা, দেন হচ্ছে এলবিএস। সো এলবিএস জিনিসটা কি? সেটা হচ্ছে লেআউট ভার্সেস স্কেম্যাটিক। মানে হচ্ছে এই টুলটা, সেটা হচ্ছে তোমার স্কেম্যাটিক এবং লেআউটকে কম্পেয়ার করবে। তোমার ধরো স্কেম্যাটিকে 6টা মসফেট আছে, তোমার লেআউটে 6টা আছে কিনা, এবং যেই মসফেট যার সাথে স্কেম্যাটিক কানেক্টেড, লেআউটে কি একদম সেম টাইপে কানেক্টেড কিনা, এই জিনিসগুলা হচ্ছে এলবিএস চেক করবে। ওকে, তো ধরো তোমার এলবিএস চেক হয়ে গেল, এবার আসি অ্যান্টেনা রুলস। সো অ্যান্টেনা রুলস আসলে জিনিসটা এখন এক্সপ্লেন করব না। সো জিনিসটা হচ্ছে যে মানে কাইন্ড অফ ধরতে পারো তোমার তুমি যদি ডিজাইন করো, ডিজাইন করার পরেও অনেক সময় দেখা যায় যে মসফেট গুলোর মধ্যে অনেক রকম লিকেজ থাকে। সো ওই লিকেজ গুলাকে প্রিভেন্ট করার জন্য দেখা যায় যে অনেক সময় কিছু অ্যান্টেনা ডায়োড ইউজ করা হয়। সো সেগুলোর কথা বলা হচ্ছে। দেন হচ্ছে আমরা পেক্স, মানে হচ্ছে প্যারাসাইটিক এক্সট্রাকশন। সো প্যারাসাইটিক এক্সট্রাকশন মানে কি? মানে হচ্ছে যেমন ধরো এখানে তোমার রেজিস্টার আছে, তারপর হচ্ছে তোমার ক্যাপাসিটর আছে। আমরা জানি যে যে এই টাইপের কম্পোনেন্ট গুলোর মধ্যে অনেক বেশি পরিমাণ নয়েজ থাকে। সো ওই নয়েজ গুলো তোমার যে সার্কিটটাকে কিরকম এফেক্ট করে, ওই জিনিসগুলো হচ্ছে আমরা এই প্যারাসাইটিক এক্সট্রাকশন যে টুলটা, এটা দিয়ে হচ্ছে আমরা জানতে পারি। ওকে, সো তুমি এই সবগুলা করলা, দেন ফাইনালি তুমি যেটা করবে সেটা হচ্ছে পোস্ট লেআউট সিমুলেশন। তোমার আগে যেটা করেছো, লেআউটের আগে একটা সিমুলেশন করেছো, লেআউট করলা, তোমার লেআউট ঠিক আছে, তারপর তুমি আবার সিমুলেশন করলা। আবার কি সিমুলেশন করলা? যে আবার তুমি তোমার গেইন দেখলা, নয়েজ দেখলা যে কেমন। অবভিয়াসলি তুমি হচ্ছে এখন যে গেইন অর নয়েজ, তার রেজাল্ট একটু খারাপ পাবা। বাট কতটুকু খারাপ? এখন ধরো তুমি প্রথমে ডিজাইন করলা 50 ডিবি ছিল, তারপর তুমি ডিজাইন করলা এটা হয়ে গেল 30 ডিবি। তাহলে তো আসলে হবে না। যদি এরকম হয় তখন তোমার আবার কি করতে হবে? পুরো লেআউটটা বাদ দিয়ে আবার লেআউট করতে হবে। সো একটু পেইনস্টেকিং প্রসেস, বাট অ্যাজ ইউ মুভ আপ টু দ্য হায়ারার্কি, এভরিথিং গেটস ইজিয়ার। এই জন্য দেখো এখানে কিন্তু অনেক সময়, লাইক ধরো এই লেআউটের জন্য 3 উইকস, দেন পোস্ট লেয়ার সিমুলেশনের জন্য 2 উইকস, এরকম অ্যালোকেট করা থাকে। যদিও সব জায়গায় এটা রুল অফ থাম না, জাস্ট একটা জেনারেল আইডিয়া। ওকে, সো ধরো তোমার পোস্ট লেআউট যে সিমুলেশন সেটাও কমপ্লিট, তোমার হচ্ছে বেশ ভালো ডিজাইন তুমি করলা। তারপর আসা হচ্ছে ফ্লোর প্ল্যানিং। সো ফ্লোর প্ল্যানিং জিনিসটা কি আসলে? যে তুমি এই যে সার্কিটটা আছে, সেটা হচ্ছে অবশ্যই তুমি সেটা কি বানাবা, এটাকে একটা আইসি হিসেবে বানাবা। তো সেখানে তুমি এই জিনিসগুলোকে কিভাবে প্লেস করতে চাও? তোমার যে মসফেট গুলা আছে, তোমার হয়তো আম, একটা আইসির মধ্যে দুইটা ডিফারেন্ট গেইনের অপারেশনাল অ্যাম্পলিফায়ার থাকবে। সো তুমি ওই দুইটা জিনিসকে কিভাবে রাখবা, কিভাবে সেখান থেকে তুমি আউটপুট বের করবা, তুমি কোন পাশে হচ্ছে ইনপুট পিনটা দিবা, এই জিনিসগুলো হচ্ছে আমরা ফ্লোর প্ল্যানিং এ চিন্তা করি। দেন হচ্ছে ডামি ফিলিং করি। ডামি জিনিস কনসেপ্টটা হচ্ছে এখন বুঝাবো না। সো এটা হচ্ছে তোমরা আম, যারা হচ্ছে যে স্কেমেটিক্যাল লেআউট করবা, তারা হচ্ছে ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করো ডামি জিনিসটা কি। দেন হচ্ছে তোমাকে আবার ডিআরসি এন্ড এলবিএস চেক করতে হবে।
চেক করলা, ধরো সবকিছু হচ্ছে কারেক্ট, দেন তুমি সেখান থেকে একটা .gds2 ফাইল এক্সপোর্ট করতে হবে। তো এই .gds ফাইল 2টা কি? এই ফাইলটা কন্টেইন করে সব ইনফরমেশন, যে তোমার যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা কিসের, ডিজাইনের মসফেট কয়টা আছে, কিভাবে কিভাবে আছে, কার সাথে কার কানেকশন, কোথায় ক্যাপাসিটর আছে, কোথায় রেজিস্টার আছে, রেজিস্টারের ভ্যালু কত, ক্যাপাসিটরের ভ্যালু কত, যাবতীয় যত ইনফরমেশন সবকিছু হচ্ছে এই GDS2 ফাইলের মধ্যে থাকবে। সো এই GDS2 ফাইলটাই হচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে যারা ম্যানুফ্যাকচার করবে এই চিপটা তাদেরকে হচ্ছে প্রোভাইড করি। ওরা শুধুমাত্র এই GDS2 ফাইলটাই নিবে, ওরা তোমার স্কেমেটিক কি, লেআউট কি, ওগুলো খুলেও দেখবে না। ওরা জাস্ট এই ফাইলটা যা থাকবে ওইটার উপর বেস করে তুমি যখন জিডিএস সাবমিট করবা দেন হচ্ছে কি ওরা ফিজিক্যাল ফ্যাব্রিকেশনে চলে যাবে। ওকে। তো এই ফিজিক্যাল ফ্যাব্রিকেশনটাও হচ্ছে কি যে এমন না যে তুমি আজকে দিলা ওরা হচ্ছে নিলো, নিয়ে হচ্ছে তোমাকে 10 দিন পরে দিয়ে দিল। তো ব্যাপারটা এরকম নয়, এটা হচ্ছে ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটি যেগুলো আছে, শাটল নামে একটা জিনিস আছে। তো শাটল জিনিসটা হচ্ছে ধরো ওরা আগে থেকে বলে দেয় যে এপ্রিলের 4 তারিখে নেক্সট শাটল। তার মানে হচ্ছে ওরা এপ্রিলের নেক্সট 4 তারিখ, ওই যে আমরা আমরা ওয়েফার দেখেছি, তো ওই একটা ওয়েফারের মধ্যে এরকম অনেকগুলা চিপ থাকে, অনেক রকম চিপ থাকে। সো ধরো একটা ওয়েফারের মধ্যে তুমি ধরো 100টা চিপ ফ্যাব্রিকেট করতে পারবা। হুম। সো এই জন্য যেটা ওরা করে, ওরা আগে থেকে বলে দেয় যে অমুক দিন আমরা হচ্ছে বা অমুক তারিখের মধ্যে আমাদেরকে সাবমিট করতে হবে, তারপর আমরা হচ্ছে ফ্যাব্রিকেট করবো। বিকজ ইট ডাজন্ট মেক সেন্স যে এত হাইলি ইকুইপড যন্ত্রপাতি সেগুলো হচ্ছে তুমি জাস্ট একটা চিপ ডিজাইনের জন্য ইউজ করবা, এটা কেউ করে না। এটা হচ্ছে কস্ট এফেক্টিভ না, এবং অনেক বেশি পরিমাণ টাকা খরচ হয়। ওকে। সো ধরো তোমার চিপ ডিজাইন হয়ে গেল, তোমার চিপ ফ্যাব্রিকেট হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে তুমি কি করবা? তুমি হচ্ছে এবার এটাকে মেজারমেন্ট করবা, এটাকে টেস্ট করবা। তোমার জিনিসটা প্যাকেজড হয়ে গেল ধরো, ওরাই প্যাকেজিং করে দিল। তারপর তুমি এটাকে টেস্ট করবা, টেস্ট করে যদি সব ঠিকঠাক থাকে তারপরে ব্যাস, তুমি একটা হোল চিপ ডিজাইন করে ফেললা এবং ফ্যাব্রিকেটও করলা। তো এটাকে বলে হচ্ছে টেপ আউট। তুমি হচ্ছে একটা হোল চিপ ডিজাইন করে দেন হচ্ছে সেটা ফ্যাব্রিকেট করে চলে আসছে। ওকে। সো এই জিনিসটাকে টেপ আউট বলে, এবং এই টেপ আউটের গুরুত্ব অনেক বেশি। বিকজ একদম জিরো থেকে একটা চিপ টেপ আউট পর্যন্ত পুরো সময়ে কাজ করা, এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। সো বুঝতেই পারছো যে দেখো এখানে টোটাল, তুমি যদি টোটাল উইকস কাউন্ট করো, তোমার অলমোস্ট ধরো 6 মান্থস, তুমি এখানে দেখতে 6 to 8 মান্থস ধরো, বা 1 ইয়ারও ধরতে পারো, এরকম সময় লাগে সবকিছু মিলাই, আরো বেশিও লাগে অনেক সময়। ওকে। অলরাইট। সো আমরা হচ্ছে ডিজাইন ফ্লোটা জানলাম কিভাবে কি করে। মুভিং ফরওয়ার্ড, এখন আসি এই ভিএলএসআই ডোমেইনে যদি কেউ যেতে চায় তাহলে সেক্ষেত্রে তাকে কি কি করতে হবে। সো আমি এটা আমার পার্সপেক্টিভ বলছি, অনেকের অনেক রকম পার্সপেক্টিভ থাকতে পারে। সো আমি হচ্ছে যদি চুয়েটের কথা চিন্তা করে বলি, আমাদের ইলেকট্রনিক্স 1 কোর্স আছে, ইলেকট্রনিক্স 2, ডিজিটাল লজিক ডিজাইন, ভিএলএসআই। এই কোর্স গুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলা ভালো করে পড়বা। দেন হচ্ছে আর মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের কিছু পার্ট লাগে, যেমন হচ্ছে তোমার ওখানে এডিসি পড়ায়, ডিএসসি পড়ায়। সো এই জিনিসগুলো হচ্ছে জাস্ট ফর কনসেপ্ট, তোমরা হচ্ছে এগুলা দেখতে পারো। তোমরা যদি হচ্ছে ইউটিউবের লেকচার চাও, ইউটিউবে অনেক লেকচার আছে অ্যানালগ ডিজাইন অথবা ডিজিটাল ডিজাইন নিয়ে, জাস্ট সার্চ দিলেই পাবা। অনেক ভালো ভালো প্লেলিস্ট আছে, আইআইটির আছে, বা হচ্ছে তুমি ইউএস এর অনেকগুলো ইউনিভার্সিটির আছে। ওকে। তারপর গিয়ে হচ্ছে বুকস, যারা অ্যানালগ ডিজাইনে আসতে চাও ওদের জন্য ধরো বাইবেল ধরতে পারো, এই ডিজাইন অফ অ্যানালগ সিমোস ইন্টিগ্রেটেড সার্কিট বাই বেহজাদ রাজাবি। এই বইটা, এই বইটা আনফরচুনেটলি এটা পড়ায় না। এটা হচ্ছে আহ বইটা খুব সম্ভবত পড়ায় আর অস্টে পড়ায়। তো এই বইটা পড়তে পারো, খুবই ভালো বই। আর যারা হচ্ছে ডিজিটাল ডিজাইনে আগ্রহী তারা হচ্ছে এই বইটা পড়তে পারো, হ্যারিসন হ্যারিসের এই বইটা অনেক ভালো। আম ওকে। সো এগুলা তো গেল, যে শিখলা যে কি কি পড়তে হবে।
এরপর আছে সফটওয়্যার, যে কি কি সফটওয়্যার জানতে হবে। এই দেখো আমি এখানে কেডেন্স লিখছি একদম ক্যাপস, মানে বিগ ক্যাপস। ওকে, সো কেডেন্স তোমাকে জানতেই হবে, এটা হচ্ছে মাস্ট। তো যেটা আগে বলছি যে ফোর্থ ইয়ারে তোমরা হচ্ছে ভিএলএসআই কোর্স করবা, তখন তোমরা সবাই হচ্ছে কেডেন্স ইনস্টল করবা ইন সাম ওয়ে। তো কেডেন্স অবশ্যই ভালো মতো শিখবা। দেন অ্যাডিশনালি তুমি চাইলে এলটি স্পাইস আর এডিএস ও শিখে রাখতে পারো। খুব সম্ভবত আমাদের এডিএস টা ইউজ করা হয় অ্যান্টেনা ডিজাইনের জন্য, বাট এডিএস আসলে তুমি হচ্ছে সার্কিট ডিজাইনও ইউজ করতে পারো চাইলে, এবং এডিএস তুমি ফ্রিতে ইনস্টল করতে পারবা। সেম গোস ফর এলটি স্পাইস, যেটা অপশনাল, শিখতে পারলে খুবই ভালো। আম, তারপর আসি যে প্রসেস নোট। এখন শুধু সফটওয়্যার হলে তো হবে না, সেখানে তোমার হচ্ছে প্রসেস নোট লাগবে। তুমি যে ডিজাইন করবা, সেই ডিজাইনটা তুমি হচ্ছে কোন প্রসেস নোটের উপর বেস করে করবা। সো এর মধ্যে এক নাম্বার হচ্ছে GF90 ন্যানোমিটার। এগেইন সার্চ দিয়ে জাস্ট ইন্টারনেটে যে কিভাবে ইনস্টল করতে হয়, তুমি অনেক রকম ওয়ে পাবা। এনসি স্টেট ইউনিভার্সিটির হচ্ছে প্রসেস নোট আছে 45 ন্যানোমিটার এবং 50 ন্যানোমিটার। এগুলা হচ্ছে ওদের গিট হাবে কোড দেওয়া আছে। সো কিভাবে কিভাবে ইনস্টল করতে হবে সেগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ বলা আছে। ওকে, সেটা ইউজ করতে পারো, অথবা স্কাইওয়ালার 130 ন্যানোমিটার অথবা GF130 ন্যানোমিটার, এই দুইটা প্রসেস তোমরা ইউজ করতে পারো। এই দুইটাই ফ্রি। স্কাইওয়ালার 130 ন্যানোমিটার হচ্ছে পাবলিকলি অ্যাভেলেবল, বাট প্রবলেম হচ্ছে যে ওইটার জন্য কি কি অনেক রকম টুলস লাগে। সো আমি এখানে স্লাইডে অ্যাড করতে ভুলে গেছি। প্রতি বছর IEEE সলিড স্টেট সার্কিট সোসাইটি থেকে একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করে, যেটা হচ্ছে চিপাথন। সো চিপাথন জিনিসটা হচ্ছে যে তুমি চিপ ডিজাইন করবা, চিপ ডিজাইন করে সাবমিট করবা, এবং তোমার চিপটা ওরা ফ্রিতে ফ্যাব্রিকেট করে দিবে। সো এটা খুব ভালো অপরচুনিটি। সো এটা গ্র্যাব করতে পারো। 2024 এরটা অলমোস্ট শেষ হয়ে যাবে এপ্রিলে, আম, এপ্রিল আর মার্চে। আই গেস 2025টা মে থেকে স্টার্ট হবে। সো মানে কিপ অ্যান আই অন দ্যাট। আর সেখানে হচ্ছে ওরা এই স্কাই ওয়াটার আর জিএফ এই দুইটা হচ্ছে ইউজ করে। তো ওইটা হচ্ছে ইনস্টলিং প্রসেস বা এগুলা সবকিছুই জাস্ট এগেইন ইন্টারনেটে সার্চ দিবা, সবকিছুই পাবা। ওকে, তারপর আসি ল্যাঙ্গুয়েজ, যে কি কি ল্যাঙ্গুয়েজ লাগবে। এক নম্বরে তোমার হচ্ছে ধরো সি লাগবে। সি লাগবে কারণ হচ্ছে হলো তুমি যদি লেআউট ইঞ্জিনিয়ার হও, সো সেক্ষেত্রে তুমি যদি অটোমেট করতে চাও, সেক্ষেত্রে কেডেন্সে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ আছে স্কিল। তো ওই স্কিলটা বেসিক্যালি হচ্ছে সি এর ওপর বেস করে লিখা। সো আমি স্কিলটা গ্রিন করে রেখেছি, মানে এটা অপশনাল। দিস ইজ বিকজ তুমি স্কিল জানলে ভালো, বাট তুমি যদি সি জানো তাহলে তুমি হচ্ছে স্কিল ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। দেন অ্যাগেন পাইথন, পাইথন তো সব জায়গায় লাগে। তুমি দেখা গেছে যে সিনপসিস এর টুল যদি ইউজ করো, সেক্ষেত্রে অটোমেট করতে হলে ওখানে পাইথন লাগে। আর অপারেটিং সিস্টেম লিনাক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাইট, আমরা তো আসলে মানে আন্ডারগ্রাডে লিনাক্স তেমন একটা ইউজ করি না। পার্সোনালি আমি নিজেও করি নাই কখনো, বাট ফর্চুনেটলি প্রোগ্রামিং করছিলাম। সো যার কারণে হয়তো পরে আমার লিনাক্স শিখাতে জিনিসটা অনেক কাজে দিছে। সো এই যতগুলা টুল আছে এখানে, সবগুলাই হচ্ছে সবচেয়ে ভালো কম্প্যাটেবল ফর লিনাক্স। সো লিনাক্স কিভাবে অপারেট, লিনাক্স যে ফুল অপারেটিং সিস্টেমটা এটা কিভাবে অপারেট করে, এই জিনিসগুলো যদি তোমরা শিখে রাখো তাহলে অনেক বেটার হবে তোমাদের জন্য। আর ম্যাক ওএস তো অপশনাল, বিকজ হচ্ছে অনেক আম, অনেক হচ্ছে প্রসেস নোট আছে যেগুলো হচ্ছে ফর সিকিউরিটি রিজন শুধুমাত্র ম্যাক ওএস, ওরা হচ্ছে ম্যাক ওএস ভার্সন দেয়। লিনাক্স আর ম্যাক ওএস ভার্সন দেয়, কোনো উইন্ডোজ ভার্সন দেয় না। সো তোমার যদি ম্যাক থাকে, সো সেক্ষেত্রে লিনাক্স নিয়ে ঝামেলা করতে হবে না, তুমি হচ্ছে ম্যাক ওএস কিভাবে অপারেট করবা ওই জিনিসগুলো সেগুলো হচ্ছে দেখতে পারো। ওকে, আহ সো আমরা দেখলাম যে ভিএলএসআই ডোমেনের প্রি রিকুইজিট। তারপরে আগাই যে ট্রেন্ডিং রিসার্চ ট্র্যাকস ইন ভিএলএসআই। সো দেখো এখানে আমি কিছু পয়েন্ট আউট করেছি, এছাড়াও আরো অনেক অনেক টপিক আছে। সো প্রথমত যেটা সেটা হচ্ছে লো পাওয়ার সার্কিট ডিজাইন। সো ওয়াই লো পাওয়ার? দিস ইজ বিকজ
আমরা অবশ্যই চাইবো যে আমাদের যে চিপটা থাকবে সেটা পাওয়ার হাংরি হবে না। সেখানে হচ্ছে অনেক কম পাওয়ারে আমি হচ্ছে বেশি স্পিড পাবো, এবং কম পাওয়ারে আমি হচ্ছে কোনো একটা কাজ ওই চিপটাকে দিয়ে করাতে পারবো। ওকে, সো এটা একটা ভালো রিসার্চ ফিল্ড, যে লো পাওয়ার সার্কিট ডিজাইন। দেন হচ্ছে 5G/6G অ্যান্ড হাই স্পিড কমিউনিকেশন সার্কিট। সো দেখো, মোস্টলি কিন্তু এখানে সবই সার্কিট ডিজাইন, বাট তুমি কি কাজে সার্কিট ডিজাইন করছো সেটার উপর বেস করে তোমার হচ্ছে হোল আইডিয়াটা চেঞ্জ হয়ে যাবে। সো 5G or 6G, তার মানে দেখো 5G or 6G, দ্যাট মিনস হাই স্পিড এবং হাই ফ্রিকোয়েন্সি। হাই ফ্রিকোয়েন্সি কথাটা এখানে নাই, বাট অবভিয়াসলি 5G এবং 6Gর জন্য তোমার হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি সার্কিট লাগবে। সো তুমি যখনই হাই ফ্রিকোয়েন্সিতে যাবা, দ্যাট মিনস RF, রেডিও ফ্রিকোয়েন্সি সার্কিটস। সো RF হচ্ছে হোল নিউ একটা ওয়ার্ল্ড, ওটা নিয়ে আমি আজকে কিছু বলি নাই। সো তোমরা একটু সার্চ করে দেখতে পারো যে হোয়াট RF ওয়ার্ল্ড ইজ, বাট এটাও একটা বেশ ভালো একটা ট্র্যাক ফর ফর রিসার্চ। দেন আসি নিউরোমরফিক কম্পিউটিং। আমরা জানি যে এখন AI বুম চলতেছে, সবাই মেশিন লার্নিং ইউজ করতেছে, সবাই হচ্ছে নিউরাল নেটওয়ার্কিং করতেছে, সবাই হচ্ছে ডেন্স লেয়ার, অ্যাক্টিভেশন লেয়ার সবকিছু নিয়ে সবাই জানে। সো সেইটাকে ইউজ করে আমরা হচ্ছে এই নিউরোমরফিক কম্পিউটিং জিনিসটা আসছে। নিউরোমরফিক মানে কি, মানে ব্যাপারটা হচ্ছে ব্রেইন ইন্সপায়ার্ড। আমাদের ব্রেইনের মধ্যে যে ডেনড্রন গুলা থাকে, অ্যাক্সন, ডেনড্রাইট আর, আই ডোন্ট রিমেম্বার, যাই হোক। তো যেভাবে হচ্ছে কানেকশন গুলো থাকে, সেটা হচ্ছে আমরা সার্কিটরির মাধ্যমে জিনিসটা ইমিডিয়েট করার চেষ্টা করি, যেন হচ্ছে, বিকজ আমরা জানি যে আমাদের ব্রেইন যে সবচেয়ে এফিশিয়েন্ট ওয়েতে ফাংশন করে। সো ওইটাকে ইমিট করার জন্য আমরা হচ্ছে এই নিউরোমরফিক কম্পিউটিং এই কনসেপ্টটা আনা হয়েছে। ওকে, সো এটাও বেশ ভালো একটা রিসার্চ ট্র্যাক। অনেক জায়গায় রিসার্চ হচ্ছে নিউরোমরফিক কম্পিউটিং নিয়ে। এবং তোমার অ্যালগোরিদম স্পেসিফাই করে বিভিন্ন অ্যালগোরিদমের জন্য সার্কিটগুলো ডিফারেন্ট হয়। তোমার আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক, যারা হচ্ছে মেশিন লার্নিং নিয়ে হয়তো একটু পড়াশোনা করছো, তো তোমরা জানো যে বিভিন্ন বিভিন্ন রকম অ্যালগোরিদম থাকে। ওই অ্যালগোরিদম উপর বেস করে এই বিভিন্ন রকম সার্কিটরি বানানো হয়। ওকে, তারপর আসেন ইন মেমোরি কম্পিউটিং। ইন মেমোরি কম্পিউটিং হচ্ছে বেসিক্যালি আমাদের যে ফোন থাকে বা হচ্ছে ল্যাপটপ থাকে, সেখানে হচ্ছে আমরা জানি যে আমাদের দুই টাইপের সার্কিটরি থাকে। একটা হচ্ছে র্যাম, আমরা জানি র্যাম আর রোম। তো রোমে হচ্ছে বেসিক্যালি আমাদের ডেটা গুলো সেভ থাকে, আর র্যাম হচ্ছে জিনিসটা প্রসেস করে। সো এই কনসেপ্ট থেকে বের হয়ে আসে হচ্ছে ইন মেমোরি কম্পিউটিং দিয়ে, যে মেমোরির মধ্যে কম্পিউটিং হবে এবং বারবার ডেটা ফেচ ফেচ করবে আবার দিয়ে দিবে, ফেচ করবে আবার দিয়ে দিবে। সো এরকম একটা কনসেপ্ট। সো এটাও বেশ ভালো একটা কনসেপ্ট, এটাও দেখতে পারো, বেশ ভালো ট্র্যাক। এরপর আসি হার্ডওয়্যার সিকিউরিটি। আমরা জানি যে সফটওয়্যার সিকিউরিটি আমরা সবাই জানি, বাট হার্ডওয়্যারের মধ্যেও অনেক রকম সিকিউরিটি দরকার হয়। অনেক রকম মেলওয়্যার আর ভাইরাস, যেটা হচ্ছে হার্ডওয়্যারের মধ্যে এনকোড করে দেওয়া যায়। সো ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি যে আসলে কেন হার্ডওয়্যার সিকিউরিটিটা আসলো। সেটা হচ্ছে যে তুমি চাইলে, ধরো তুমি তোমার সাথে কারো শত্রুতা আছে, বাট ওর কাছে সেমিকন্ডাক্টর ফ্যাসিলিটি আছে, তোমার কাছে নাই। সো তোমার ওর থেকেই ফ্যাব্রিকেট করে আনতে হবে চিপ। তুমি ফ্যাব্রিকেট করতে গেলা, করলা। সো তোমার বন্ধু বা শত্রু, যে ওরা কি করলো, যে তোমার ওই চিপের মধ্যে একটা সার্টেন চেঞ্জ আনলো, যেই চেঞ্জ দিয়ে তুমি ওই চিপ দিয়ে, ধরো ওই চিপটা তোমার ফোনে তুমি কাজে লাগাচ্ছ, তোমার ফোনের সব কিছু, সব রকম ইনফরমেশন সে চাইলে ক্যাপচার করতে পারে। ওকে, সো এইখান থেকে কিভাবে বাঁচা যায় বা কিভাবে বিভিন্ন চিপ গুলাকে কিভাবে অ্যাটাক করা যায়, এটার উপর বেস করে একটা হোল নিউ রিসার্চ ট্র্যাক আছে। তো এটাই বেসিক্যালি হচ্ছে হার্ডওয়্যার সিকিউরিটি। এরপর আসি মেমোরি ডিজাইন। সো অলরেডি আমরা জেনেছি যে ইন মেমোরি কম্পিউটিং, বাট দেন এখন শুধুমাত্র মেমোরি ডিজাইন করার জন্য এখন অনেক রকম অনেক ভালো ভালো কাজ হচ্ছে। আম, যেটা বলেছিলাম যে SRAM, MRAM, DRAM, এরকম অনেক রকম
মেমোরি আছে, যেখানেও অনেক রকম কাজ করা যায়। আর লাস্টলি হচ্ছে চিপলেটস অ্যান্ড হেটারোজেনাস ইন্টিগ্রেশন। সো এটা হচ্ছে বেসিক্যালি যেটা হতো আগে, যে একটা সার্টেন প্রসেস নোড দিয়ে একটা চিপ তৈরি করা হতো। এখন যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে, ধরো পাশাপাশি কয়েকটা চিপ একসাথে বসায়, এবং ওই চিপ গুলা ধরো বিভিন্ন প্রসেস নোডের হতে পারে, ধরো একটা 22 ন্যানোমিটার, একটা 65, একটা ধরো আবার 3। ওকে, তো ওই তিনটা চিপের মধ্যে কানেক্টিভিটি দিয়ে ওইটাকে হচ্ছে একটা প্যাকেজিং করা। ওকে, সো এটাই হচ্ছে বেসিক্যালি চিপলেট আর হেটারোজেনাস ইন্টিগ্রেশন। সো এটাও বেশ ভালো একটা রিসার্চ ট্র্যাক। সো তোমরা চাইলে এটা নিয়ে এক্সপ্লোর করতে পারো। আম, ওকে, সো এটা নিয়ে কিছুক্ষণ কথা হলো। দেন, ও, মাই জার্নি। তো আমার জার্নিটা একটু ইন্টারেস্টিং। আমি হচ্ছে, ধরো দিস ইজ মি, ধরে নাও যে আমি বাসার মধ্যে আছি, বাসার মধ্যে তো জুতা পরে থাকি না, বাট এটা এআই দিয়ে জেনারেট করা। তো 2021-এ এরকম চুয়েট বন্ধ ছিল, আমি বাসায় ছিলাম কোভিড এর জন্য। আমাদের হচ্ছে খুব সম্ভবত, হ্যাঁ, 4-1 এর ক্লাস চলে। তো আমার অভ্যাস হচ্ছে দুপুরে লাঞ্চ খেতে খেতে ল্যাপটপে কিছু একটা দেখা। তা আমি হচ্ছে তখন ল্যাপটপে ইউটিউবে একটা ভিডিও আসলো আমার সামনে, যে ইউএস এবং কানাডার, ইউএস এবং চায়নার মধ্যে চিপ ওয়ার চলতেছে। তো চিপ ওয়ার জিনিসটা কি আসলে? সো আমি তখন ওইটা নিয়ে অনেক একটু ঘাটাঘাটি করলাম। তো তখন আমি রিয়েলাইজ করলাম যে আসলে এই চিপ ডিজাইন, এই জিনিসটা একটা হোল নিউ ওয়ার্ল্ড, যে এখানে অনেক কিছু আছে। তো আমার কাছে জিনিসটা অনেক বেশি ফ্যাসিনেটিং মনে হয়েছিল তখন। বাট ততদিনে আমার হচ্ছে যে ফোর্থ ইয়ারের থিসিস শুরু হয়ে গিয়েছিল, এবং আমার থিসিসের টপিক ছিল পিজো ইলেকট্রিসিটি। সো এটা হচ্ছে যে এখানে যে নামটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেসিক্যালি আমার থিসিসের টাইটেল। এটা সার্চ দিলে তোমরা হচ্ছে ইন্টারনেটে দেখতে পাবা, পেপার পাবলিশ করা আছে। সো ততদিনে আমি হচ্ছে অলরেডি পিএজো ইলেকট্রিসিটি নিয়ে কাজ করা শুরু করে দিছি। তো এখন আমি চাইলেও চেঞ্জ করতে পারবো না। বাট ব্যাক অফ মাই মাইন্ড আমার হচ্ছে ইচ্ছা ছিল যে আমি হচ্ছে এই চিপ ডিজাইন রেলমে আসবো। সো আফটার গ্রাজুয়েশন, তারপর আমি যেটা করলাম, আমি হচ্ছে 1 মান্থের মতো আমি সময় নিয়েছিলাম যে ফর প্রিপেয়ারিং। আমি হচ্ছে ইন্ডাস্ট্রিতে জয়েন করতে চাচ্ছিলাম এবং ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাচ্ছিলাম। তো আমি হচ্ছে লাস্ট 2022-তে গ্রাজুয়েট করি, অ্যান্ড ফর্চুনেটলি হচ্ছে 2022-তেই গ্রাজুয়েট করার উইদিন 2 মান্থস আমি হচ্ছে নিউলাল সেমিকন্ডাক্টরে জয়েন করি। সো এখানে আমি অলমোস্ট 2 ইয়ার্স ছিলাম অ্যাজ অ্যান অ্যানালগ ডিজাইন ইঞ্জিনিয়ার। দেন হচ্ছে আমি 2024-এ ইউএস তে মুভ করি, এবং এখানেও আমি হচ্ছে অ্যানালগ অ্যান্ড আর্ট ডিজাইন নিয়ে কাজ করছি। সো মোটামুটি এটাই হচ্ছে আমার জার্নি। যদিও আমার থিসিস এই ফিল্ডের না, বাট আমার প্যাশন ছিল, এই ফিল্ডে কাজ করার ইচ্ছা ছিল, এবং এই ফিল্ডে যে পোটেনশিয়াল সেটা দেখে আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা অনেক ইন্টারেস্টিং হবে। সো জিনিসটা ইন্টারেস্টিং, বাট দেন এগেইন অনেক টাইম কনজিউমিং, এবং হচ্ছে অনেক বেশি ওয়ার্ক ইন্টেন্সিভ। সো যারা হচ্ছে এই ফিল্ডে আসতে চাও, ইউ আর মোর দেন ওয়েলকাম। বাট মনে রাখতে হবে এটা একটু নিশ ফিল্ড এবং তোমার অনেক বেশি ব্রেন ওয়ার্ক লাগবে। তো সেটা মাথায় রাখবা। সো অনেকের হচ্ছে কোয়েশ্চেন থাকতে পারে যে, ভাই হয়তো যারা ফোর্থ ইয়ারে আছো, আমার ইলেকট্রনিক্স এর রেজাল্ট অত ভালো না। আমরা জানি যে বেশিরভাগ স্টুডেন্টারই ভালো থাকে না ইলেকট্রনিক্স এর রেজাল্ট। সো ওদেরকে বলবো যে কোনো সমস্যা নাই। আমি এরকমও অনেককে চিনি যারা হচ্ছে ইলেকট্রনিক্স করতে ফেল করছে, বাট স্টিল ইন্ডাস্ট্রিতে জব করছে, এবং মানে চান্স পাইছে কাজ করার। সো ইটস নেভার টু লেট। ইন্টারনেট আছে, ইন্টারনেটে সব কিছু আছে, জাস্ট হচ্ছে তোমাকে একটু সময় নিয়ে ঘাটাঘাটি করতে হবে। তো এটাই ছিল মোটামুটি একটা ওভারভিউ, যে আমি কি নিয়ে কাজ করি, এন্ড হচ্ছে এই হোল নিউ ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডটা কি, বা এখানে কোন কোন প্লেয়ার আছে, এবং এই ওয়ার্ল্ডে ঢুকতে হলে কি কি প্রিরিকুইজিট আছে। ওকে, সো দ্যাট ইজ দ্য এন্ড।
সো আমরা হচ্ছে আই গেস আমাদের কিছু কোয়েশ্চেন আছে চ্যাট বক্সে, সেগুলোর অ্যান্সার করি। আম, অভি কোয়েশ্চেন করেছে, জুয়েলের এক্সাম শেষের পর থেকে কতদিন লেগেছিল জিআরই আইএলটিএস শেষ করতে? অনেক কঠিন, প্রিপারেশন নেওয়া উচিত, কোন জিনিসটা বেনিফিট দিয়েছিল, সিজিপিএ? ওকে, অনেকগুলা কোয়েশ্চেন একসাথে। ওকে, আচ্ছা, একটা একটা করে কোয়েশ্চেনের অ্যান্সার করি। সো আমার ক্ষেত্রে যেটা বললাম, মানে আমি একটু আনঅর্থোডক্স ছিলাম। আমি হচ্ছে যেটা করছি যে চুয়েট থেকে গ্রাজুয়েশনের পর আমি হচ্ছে ডিসাইড করতে পারছিলাম না, টু বি অনেস্ট, যে চিপ ডিজাইনিং এ যাব নাকি হচ্ছে মেশিন লার্নিং এ যাব। বিকজ আমি মেশিন লার্নিং কাজ করছিলাম আন্ডার গ্রাডে, যদিও থিসিস ডিফারেন্ট টপিকে ছিল। সো তোমরা আমাকে জ্যাক অফ অল ট্রেড বলতে পারো আর কি, মাস্টার অফ নান। তো তখন চিন্তা করতে করতে আমি দেখলাম যে আমার আসলে সময় চলে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না কি করব। তো তখন আমি যেটা করলাম যে চিপ ডিজাইনিং এর প্রিপারেশন নিলাম, এবং একই সাথে প্যারালালি আমি জাস্ট 1 উইক আইএলটিএস প্রিপারেশন নিয়েছিলাম, আইএলটিএস দিয়ে দিছিলাম। সো আইএলটিএস হচ্ছে অনেক সহজ। আইএলটিএস আসলে কঠিন কিছু না। তুমি জাস্ট একটু ইংলিশ প্র্যাকটিস করবে যারা আন্ডার গ্রাডে আসো। সো এটা হচ্ছে টিপস। সেটা হচ্ছে তোমরা যদি কোনো ভিডিও দেখো, সেটা ইংলিশ যেটা সেটা দেখার চেষ্টা করবা। সো মানে কিভাবে ইংলিশ তোমরা ইমপ্রুভ করতে পারো সেটাই বলতেছি। বিকজ আমরা তো আসলে বেশিরভাগই বাংলা মিডিয়াম থেকে আসি, বা আমি নিজেও বাংলা মিডিয়াম থেকে বিলং করি। তো ইংলিশটা প্রিফার করবা। আর হচ্ছে চেষ্টা করবা যে বিভিন্ন যে কম্পিটিশন গুলো থাকে, যেমন আইট্রিপল থেকে আমরা ফেস দ্য কেস কম্পিটিশন করি। সো সেখানে হচ্ছে তোমাদের বেশ ভালো একটা চর্চা হবে অ্যাটলিস্ট ইংলিশ স্পিকিং এ। আর হচ্ছে হলো ওকে, সো মানে আইএলটিএস টা খুব ইজি। আইএলটিএস টা তোমার যদি ইংলিশ প্রফিসিয়েন্সি অত ভালো নাও থাকে, তুমি জাস্ট মোটামুটি 1 মাস প্রিপারেশন নিয়ে দিয়ে দিতে পারবা। আম দেন হচ্ছে জিআরই। জিআরই টা একটু কঠিন। একটু কঠিন অ্যাজ ইন হচ্ছে আইএলটিএস এর মতো সহজ না। তোমাকে হচ্ছে অ্যাটলিস্ট 2.5 থেকে 3 মান্থসের মতো টাইম অ্যালোকেট করা উচিত। যারা হচ্ছে জবের পাশাপাশি জিআরই প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য বলবো যে 4 মান্থস আর 5 মান্থস রাখো, মানে ডিপেন্ডিং অন ইউ, তুমি কি পরিমাণ সময় দিতে পারো। তারপর হচ্ছে তোমরা জিআরই টা দাও, আমি বলবো আর কি। যদিও এখন জিআরই এক্সাম আগের চেয়ে একটু ইজিয়ার, মানে ইজিয়ার অ্যাজ ইন হচ্ছে সিলেবাস সেম, বাট আগে জিআরই এক্সাম হতো আই গেস ফর মোর দ্যান 4 আওয়ার্স, বাট এখন হচ্ছে মোটামুটি 2 আওয়ার্স এর মধ্যে শেষ হয়ে যায়, হুইচ ইজ গ্রেট। তো জিআরই জন্য মোটামুটি 2.3 থেকে 3 মান্থস অ্যালোকেট করলেই হবে। আর হচ্ছে কোনটা বেশি বেনিফিট দিয়েছিল, আই গেস ওকে ফর হায়ার স্টাডিজ। আমার আসলে যেটা বলবো সেটা হচ্ছে আমার জব এক্সপিরিয়েন্স অনেক বেশি বেনিফিট দিয়েছিল। পাশাপাশি হচ্ছে আমার যে ওভারঅল রিসার্চ প্রোফাইল, আর এটাও হচ্ছে বেশ বেনিফিট দিয়েছিল আমাকে। হ্যাঁ। সো যারা হচ্ছে আন্ডারগ্রেড আছো, চেষ্টা করো যে পেপার পাবলিশ করার জন্য। সো আবার এমন না যে তুমি হচ্ছে জাস্ট পাবলিশ করার খাতিরে তুমি হচ্ছে জাস্ট মানে খুবই ফালতু একটা কাজ তুমি হচ্ছে একটা লোকাল কনফারেন্স দিয়ে পাবলিশ করাইলা। সো ডোন্ট ডু দ্যাট। সো এটা হচ্ছে উল্টা আরো তোমার প্রোফাইলের জন্য ডিমিনিং হবে। সো লিস্ট তোমার যে থিসিসটা থাকবে সেই থিসিসটা পাবলিশ করো, ভালো একটা জায়গায় পাবলিশ করার চেষ্টা করবা। এর পাশাপাশি যদি পারা যায় তাহলে 1-2টা পেপার একটা ভালো কনফারেন্সে দিবা। হ্যাঁ, যেমন আইট্রিপল আছে, কনফারেন্স হয়। এবং অবশ্যই চেষ্টা করবা ধরো দেশের বাইরে দেওয়ার জন্য, বিকজ দেখা গেছে তখন স্ক্রুটিনাইজটা একটু ভালো হয় এবং তুমিও নিজে একটু ঝালাই করতে পারবা যে আসলে তো তোমার নিজের রিসার্চ তুমি ডিফেন্ড করতে পারছো কিনা। ওকে। সো হ্যাঁ, পেপার পাবলিকেশন ইম্পর্টেন্ট, সো এটাও হচ্ছে আমাকে হেল্প করছিল। এই তো। আর হ্যাঁ, সিজিপিএ তো অবশ্যই ম্যাটার করে। তোমার সিজিপিএ যত বেটার থাকবে হায়ার স্টাডিজে তোমার জন্য, ধরো সেন্ট্রালি ফান্ড পাওয়া তত ইজি। বিকজ তুমি যারা হচ্ছে ইউএস আসতে চাও, তোমরা হচ্ছে 2টা ওয়েতে হচ্ছে ফান্ড এনশিওর করে, একটা হচ্ছে সেন্ট্রালি অ্যাপ্লাই করে আর একটা হচ্ছে প্রফেসর ম্যানেজ করে।
সো ধরো কোনো একটা ভার্সিটিতে তুমি হচ্ছে প্রফেসরদেরকে মেইল করলা, কিন্তু কেউ রেসপন্ড করলো না। সো সেক্ষেত্রে তুমি যদি সেন্ট্রালি জাস্ট অ্যাপ্লাই করো, সো সেখানে হচ্ছে সবার আগে তোমার সিজিপিএটাই দেখে। সো সিজিপিএ অ্যাজ হায়ার অ্যাজ পসিবল। চুয়েটে আমি যখন ছিলাম তখন এরকম অনেক টি শার্ট দেখছি যে সিজিপিএ ডাজন্ট ম্যাটার, বাট নো দ্যাট যে দিস ইজ দ্য অনলি থিং দ্যাট ম্যাটার্স। সো যারা এসব কথাবার্তা বলে যে সিজিপিএ ম্যাটার করে না, ওদের থেকে দূরে থাকবা। আম, ওকে, আপনার ডিপার্টমেন্ট থেকে প্রায় কতজন হয়েছে যদি জানতে চাও? আমাদের ডিপার্টমেন্ট এটা আসলে এক্সাক্ট নাম্বার আমি জানি না। আমার ব্যাচ থেকে লিস্ট 6-7 জন অলরেডি হচ্ছে আছে, ইউএসএ তে আছে যতদূর আমি জানি। আর এর আগের যারা সিনিয়র আছে তারা তো আছেই। আমার আমি এফআইইউ তে আছি, তো এফআইইউ তেই হচ্ছে কারেন্টলি আমরা চুয়েটের 5 জন আছি। উম, হুম, অন্যান্য ইউনিভার্সিটিতেও আছে। সো আসলে এক্সাক্ট নাম্বারটা পাওয়া মানে আমি জানি না, জানি না কেউ ট্র্যাক রেখেছে কিনা। ওকে, তারপরে কোয়েশ্চেনে আসি, বিএমই তে কিভাবে ভিএলএসআই ইউজ করবো। ওকে, বেশ বেশ ভালো একটা কোয়েশ্চেন। সো বিএমই তে তোমার হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, সো এই বায়োমেডিক্যাল বিভিন্ন ইকুইপমেন্ট তৈরি করার জন্য কিন্তু চিপ লাগে। সো এটা নিয়েও বেশ ভালো ভালো রিসার্চ হয়। এটাতে হচ্ছে তুমি জাস্ট একটু সার্চ করো, বেশ ভালো ভালো ইউএসএ তে প্রফেসরের গ্রুপ আছে যারা হচ্ছে বায়োমেডিকেলের কাজে চিপ ডিজাইন করে। সো একটু ঘাটাঘাটি করো, বাবা। অ্যান্ড হচ্ছে যে দ্য সেম ওয়ে ইউজ করবা, যেটা আমি এতক্ষণ দেখিয়েছি, যে কেডেন্সি ইনস্টল করে সবকিছু জাস্ট সার্কিট ডিজাইন, সবকিছুই বেসিক্যালি সার্কিট ডিজাইন, বাট এন্ড গোলটা ডিফারেন্ট। এবং এন্ড গোলটা ডিফারেন্ট হওয়ার কারণেই দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে হোল আর্কিটেকচারটা চেঞ্জ হয়। আহ, তারপর একটা কোয়েশ্চেন, ম্যাক M1 কি কেডেন্স ফ্রিতে ইনস্টলের ওয়ে আছে? আহ, আমি টু বি অনেস্ট আমি জানি না, বিকজ আমি যখন ফ্রি ইনস্টল করছি তখন আমার ম্যাক ছিল না। সো ইউ হ্যাভ টু ফিগার দ্যাট আউট। উইন্ডোজে আছে, ফ্রি ম্যাকেও থাকা উচিত। ওকে, তারপরে কোশ্চেন, থিসিস ছাড়া আলাদা রিসার্চের দরকার আছে কিনা সেন্ট্রাল অ্যাডমিশনাল প্রফেসর ইমেইলের ক্ষেত্রে? হ্যাঁ, এটা তো অলরেডি হচ্ছে আমি অ্যান্সার করেছি। সো ভালো থিসিস ছাড়া তুমি যদি ভালো রিসার্চ করো, অবশ্যই ইউ আর মোর দ্যান ওয়েলকাম। তোমরা হচ্ছে কোলাবোরেট করো, যারা হচ্ছে তোমাদের সিনিয়র আছে, চেষ্টা করো কোলাবোরেট করে তাদের সাথে কোনো কাজ করার জন্য। এটা তোমার প্রোফাইলের ক্ষেত্রে জিনিসটা অনেক বুস্টিং হবে। তেমন রিসার্চ না থাকলে শুধু সিজি দিয়ে কেমন ইম্প্যাক্ট রাখে? আম, কেমন ইম্প্যাক্ট রাখে তো আসলে এটা প্যারামিটারটা তো আমি জানি না, বাট ইম্প্যাক্ট অবশ্যই রাখে, বিকজ ইউএসএ তে অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমার সবকিছুই দেখে, সিজিপিএ দেখে, পেপার দেখে, সবকিছুই দেখে। সো সবার আগে যেটা দেখে সেটা হচ্ছে সিজিপিএ। সো তোমার যদি সিজিপিএ ভালো থাকে অবশ্যই এটা একটা প্লাস পয়েন্ট। বাট দেন এগেইন, ধরো আমি যদি একটা কম্প্যারিজনে যাই, ধরো তোমার সিজি হচ্ছে লেটস সে 3.8, তোমার কোনো পেপার নেই, তোমার কোনো রিসার্চ ওয়ার্ক নেই, বাট কারো ধরো সিজিপিএ 3.5, ওর হচ্ছে ধরো রিসার্চ ওয়ার্ক আছে মোটামুটি লেভেলের, অ্যান্ড ধরো হচ্ছে ওকে মোটামুটি লেভেলের। সো আরেকজন ধরো ও সিজিপিএ 3.3, বাট ওর রিসার্চ প্রোফাইল অনেক ভালো। ওকে, সো যদি এরকম হয় যে কোনো প্রফেসর সে স্টুডেন্ট খুঁজতেছে, মোস্ট প্রবাবলি সে হচ্ছে যার হচ্ছে রিসার্চ ওয়ার্ক আছে এবং ওই প্রফেসরের সাথে অ্যালাইন করে, তাকে নিবে। আর যদি এরকম হয় যে কোনো প্রফেসর আছে যিনি হচ্ছে জাস্ট স্টুডেন্ট খুঁজতেছে এবং কাজটা নতুন, সো সেক্ষেত্রে সে হয়তো যার সিজিপিএ বেশি তাকে নিবে, বিকজ সিজিপিএ বেশি তার মানে হচ্ছে ওরা ধরে নেয় যে আচ্ছা ও একটু বেশি মেধাবী। সো ওকে নতুন কাজ দিলে ও একটু তাড়াতাড়ি করতে পারবে। আম, এটা জাস্ট মানে আমি জিনিসটা কিভাবে দেখি আর কি। সো নট নেসেসারিলি এটা ট্রু, অনেকের হয়তো ডিফারেন্ট ওপিনিয়ন থাকতে পারে, বাট এটা আমার ওপিনিয়ন। চুয়েট বিএমই থেকে বিএসএফ থিসিস করতে পারবো, ক্ষেত্রে কিভাবে আগানো উচিত? উম টু বি অনেস্ট আমি জানি না।
আমাদের সময় হচ্ছে ইটি তে হচ্ছে খুব সম্ভবত একজন থিসিস করেছিল ভিএলএসআই তে। বাট বায়োমেডিক্যালটা আমি জানি না, এটা ডিপেন্ড করে হচ্ছে তুমি তোমার সুপারভাইজারের উপরে। তোমার ইফ ইউর সুপারভাইজার লেটস ইউ টু ডু দ্যাট, তাহলে মানে ওয়াই নট, অবশ্যই পারবা। মানে আমি কোনো প্রবলেম দেখি না। পিজি কত প্রিফারেবল? সেফ লিমিট, দের ইজ নো সেফ লিমিট ব্রো। অ্যাজ হাই অ্যাজ পসিবল। মানে আচ্ছা, সেফ লিমিট ধরতে চাইলে তুমি 3 ধরতে পারো, বিকজ ইউএস এর বেশিরভাগ ইউনিভার্সিটিতেই হচ্ছে 3 এর উপর থাকলে অ্যাপ্লাই করা যায়। হুম। 3 এর নিচে থাকাটা আসলে একটু ডেঞ্জারাস আর কি। হ্যাঁ, 3 এর নিচে থেকে অনেকে ফান্ডিং পাচ্ছে, বাট দেন অ্যাগেন অনেক কষ্ট হয় আর কি। সো লিস্ট 3 এর উপরে রাখো। রিসার্চের কাজ কোন ইয়ার থেকে স্টার্ট করা উচিত? কোন ইয়ার থেকে স্টার্ট করা উচিত? এই কোয়েশ্চেনটা ডিফিকাল্ট। অ্যাজ আর্লি এজ পসিবল অবশ্যই। সো রিসার্চ জিনিসটা হচ্ছে তোমার ওয়ার্ক ইন্টেন্সিভ। সো তুমি একটা জিনিস নিয়ে পড়াশোনা করবা, তুমি জানবা, তারপরে হচ্ছে হয়তো দেখা যাবে যে তুমি একটা জিনিসে 1 বছর ইনভেস্ট করছো, ইনভেস্ট করে তুমি দেখলা যে এটার আসলে কোনো ভালো আউটপুট নেই। সেক্ষেত্রে তোমাকে হয়তো ডিফারেন্ট ফিল্ডে যাইতে হবে। সো এক্সপ্লোর করো, আমি বলবো যে জাস্ট পেপার পাবলিশ করতে হবে। পেপার পাবলিশ করতে হবে এরকম তাড়াহুড়া না করে আগে হচ্ছে এক্সপ্লোর করো কোন রিসার্চ ফিল্ডটা তোমাকে ইন্টারেস্ট দেয়, দেন হচ্ছে আগাও। সো আই থিঙ্ক এটা ইম্পর্টেন্ট। তারপরের কোয়েশ্চেন, সিজিপিএ যদি তেমন ভালো না হয় সেক্ষেত্রে কিভাবে নিজেকে এগিয়ে রাখবো? ওই যে আগের অন্যান্য যে তোমার কি বলে ইনপুট গুলো আছে, জিআরই স্কোর, আইএলটিএস স্কোর, রিসার্চ, একটা সার্টেন ফিল্ডে এক্সপার্টিস। তুমি খুব ভালো কোনো কোনো একটা ফিল্ডে একটা সফটওয়্যার লাগে, তো তুমি এটা খুব ভালো পারো। সো এটাও ম্যাটার করে। সো এমন না যে সিজিপিএ কম মানেই তোমার মানে সব আশা আশা ভরসা শেষ। সিজিপিএ একটা প্যারামিটার, জিআইটি স্কোর একটা প্যারামিটার, তোমার রিসার্চ প্রোফাইল আরেকটা প্যারামিটার। সো এই সবগুলাই আসলে মিলেই তোমার প্রোফাইলটা ইভ্যালুয়েট হয়। ওকে। Uh, for a question, are there any video tutorials for VLSI 2 course? I was unable to find. VLSI 2 course মানে আমি বুঝি নাই। উম, I don't know what VLSI 2 course is, মানে একটু স্পেসিফাই করে দাও VLSI 2 কোর্স কি আসলে। তারপরে কোয়েশ্চেন, আইএলস মার্ক কি তেমন ইম্প্যাক্ট রাখে? আচ্ছা, আইএলস এর যে স্কোরটা এটা আসলে হচ্ছে ইউএস এর পার্সপেক্টিভ যদি আমি বলি, আম, কোনো প্রফেসর ফান্ড দেওয়ার ক্ষেত্রে সে আইএলটিএস এর স্কোর দেখে না, বিকজ ইট ডাজেন্ট ম্যাটার তুমি কতটুকু প্রফিশিয়েন্ট ইংলিশে। কারণ এই জিনিসটা দেখে হচ্ছে গ্রাজুয়েট স্কুল। এখন গ্রাজুয়েট স্কুলে ধরো একটা প্যারামিটার আছে, ধরো 6.5, তোমাকে 6.5 অর অ্যাবভ পেতে হবে। তো পেলে তুমি অ্যাপ্লাই করতে পারবা, এটা একটা ক্রাইটেরিয়া। অনেকগুলো ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া থাকে যে তুমি যদি টিএ পেতে চাও, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পেতে চাও, সেক্ষেত্রে তোমার ধরো আইএলটিএস এ ধরো ওভারঅল স্কোর 7.5 বা 8 হতে হবে। এরকম অনেকগুলো ইউনিভার্সিটি থাকে। সো জাস্ট সেন্ট্রাল ফান্ডিং এর ক্ষেত্রে আইএলটিএস এর স্কোরটা ইম্প্যাক্ট রাখে। আম, তারপরের কোয়েশ্চেন, আমার স্কিল গুলো আর প্রুফ আমি কিভাবে রাখবো? স্কিল গুলোর প্রুফ কিভাবে রাখবা? ধরো তুমি কোনো একটা সফটওয়্যারে, ধরো তুমি কেডেন্সে তুমি ভালো পারো কেডেন্স। তো তুমি কেডেন্সে হচ্ছে বিভিন্ন রকম সার্কিট ডিজাইন করো, সেটার হচ্ছে লেয়ার করার চেষ্টা করো। সো চেষ্টা করে সেগুলোকে হচ্ছে একটা পিপিটিতে রাখো। তারপর তুমি যখন সিভি বানাবা সেখানে হচ্ছে সেগুলো অ্যাড করো। সো ধরো তুমি এরকম 3-4টা সার্কিট তুমি করলা, তুমি ধরো ওপেন করলা, তুমি হচ্ছে ভোল্টেজ রেগুলেটর করলা, তুমি হচ্ছে ধরো বিভিন্ন রকম কমন সোর্স কমন ড্রেন অ্যাম্পলিফায়ার করলা। সো তারপর হচ্ছে ধরো তুমি সেগুলো সিভিতে অ্যাড করলা। এখন ধরো তুমি কোনো প্রফেসরের কাছে মেইল করলা, সে হচ্ছে তোমার ইন্টারভিউ নিতে চাইলো। তো সেই ইন্টারভিউতে তুমি হচ্ছে সেই রেজাল্ট গুলো দেখাতে পারো।
ইটস কাইন্ড অফ এ প্রুফ। আর তুমি যদি হচ্ছে ধরো মেশিন লার্নিং করতে চাও বা কোডিং করো, সেক্ষেত্রে তো হচ্ছে তোমার গিটহাব আছে, সো গিটহাব প্রোফাইলে রাখতে পারো। অথবা অনেকে হচ্ছে তার যে ডিজাইন সেটাও হচ্ছে গিটহাব প্রোফাইলে রাখে, সো সেটাও করতে পারো। আহ নিউরা কিভাবে রিসার্চের কাজ স্টার্ট করতে পারে, এনি গাইডলাইন? ওকে, রিসার্চের কাজ আমি যেটা বলবো সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে আম, কোনো সিনিয়র অথবা কোনো টিচার, তার সাথে অ্যাড হওয়া, তার সাথে কাজ কাজ শুরু করা। আম, চুয়েটে হচ্ছে ভিএলএসএ নিয়ে রিসার্চ আমার সময় কেউ করতো না। এখন করে কিনা আমি জানি না, বাট বাট চুয়েটে বেশ ভালো হচ্ছে সোলার নিয়ে রিসার্চ হয়, অ্যান্টেনা নিয়ে রিসার্চ হয়। সো কোনো স্যারের কাছে অ্যাপ্রোচ করতে পারো। আর যদি এরকম কোনো সিনিয়র থাকে যে হচ্ছে চাচ্ছে কোলাবোরেট করে করার জন্য, সেটা করতে পারো। ওকে, তারপরের কোয়েশ্চেন, স্কলারশিপ পাওয়া নিয়ে কিছু বলেন। ফুল ফান্ডেড আর হাফ ফান্ডেড কিভাবে পাই, এন্ড আপনি কি পেয়েছিলেন ভাই? হ্যাঁ, আমি হচ্ছে ফুল ফান্ডেড। হাফ ফান্ডেড বলতে কিছু আছে কিনা আমি জানি না, বাট ফুল ফান্ডেড না হলে আসলে ইউএসএ তো সার্ভাইভ করা অনেক টাফ, বিকজ ইফ ইউ ডোন্ট ব্রিং মানি ইন এভরি উইক, তুমি আসলে রেন্ট পে করতে পারবে না। সো ফুল ফান্ডেডটা প্রিফারেবল। আর হচ্ছে স্কলারশিপ নিয়ে, হ্যাঁ যেটা বললাম যে দুই দুই টাইপের, তিন টাইপের হয় টু বি অনেস্ট, যে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, আর হচ্ছে হলো ফেলোশিপ। সো টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ আর ফেলোশিপ মানে সবগুলোর জন্যই আসলে কাইন্ড অফ প্রফেসর লাগে। বাট দেন অ্যাগেন কিছু ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে সেন্ট্রালি অ্যাপ্লাই করলে অনেক সময় হচ্ছে টিএ দেয় ফর ফর 1 ইয়ার। যেমন হচ্ছে আমি যেটা জানি, ধরো ইউনিভার্সিটি অফ ডেলাওয়্যার, ওরা হচ্ছে প্রথম 1 বছর টিএ দেয় সবাইকেই। ওই 1 বছরের মধ্যে ওখানকার প্রফেসর খুঁজতে হয় আর কি, ফর ফর রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ। হুম, মোটে মোটে উপর এটাই। তিনটা ডিফারেন্ট ওয়ে আছে আর কি স্কলারশিপ পাওয়ার। আর তুমি স্কলারশিপ পাওয়া মানে হচ্ছে তোমার আসলে টিউশন ফিটা বাদ হয়ে যায়। সো হ্যাঁ, স্কলারশিপ কাইন্ড অফ এটাই স্কলারশিপ। Like in Austin, fourth year, 1 semester, VLSI 1, and fourth year, second semester, VLSI 2 course. VLSI 1 is a prerequisite for VLSI 2 course, and this is like the basic and advanced type. Okay. তো অস্টের আমি হচ্ছে জানি না যে ভিএলএসআই 1 আর 2 তে কি পড়ায়। সো আমি অ্যাজিউম করতেছি যে ভিএলএসআই 1 এ হয়তো অ্যানালগ ডিজাইন পড়ায় আর 2 তে হচ্ছে ডিজিটাল ডিজাইন, ইট কুড বি ভাইস ভার্সা। সো ডিজিটাল ডিজাইনের জন্য হচ্ছে আমি একটা বইয়ের নাম বলছিলাম, হ্যারিস অ্যান্ড হ্যারিস। সো সেই বইটা পড়তে পারো, এই বইটা বেশ ভালো। তো আর হচ্ছে আর 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 আম, এই মুহূর্তে আসলে আমি জানি না যে আদৌ মানে ডিজিটাল ডিজাইনের ওরকম এক্সপ্লিসিট কোর্স আছে কিনা, বাট দেয়ার শুড বি। ইউটিউব অথবা কোর্সেরা যে কোনো কিছু তো থাকবেই। ইটস আ মাস্ট। Mm, how much was your work different in your seminar than you were taught in uni? Can you please share resources to prepare for joining the workforce? ওকে, আমার ইউনিভার্সিটিতে শুধুমাত্র হচ্ছে ভিএলএসআই একটাই কোর্স আনফরচুনেটলি। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে ল্যাবটা হচ্ছে তোমার ট্রানজিস্টর লেভেল ডিজাইন, যেখানে হচ্ছে ট্রানজিস্টর ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিজিটাল এবং অ্যানালগ দুই দুই রকম ডিজাইন করে। সো এটা হেল্প করছে। এটা হেল্প করছে বিকজ আই গট ফ্যামিলিয়ার উইথ কেডেন্স। এইভাবে হেল্প করছে বেসিক্যালি। ডিফারেন্ট ছিল না টু বি অনেস্ট, কাইন্ড অফ সেম ছিল। আমি হচ্ছে ভার্সিটি যা যা শিখছি আর এনএসএল এ যা করছি, এটা সেম প্ল্যাটফর্ম, সেম সফটওয়্যার। মানে প্রথম কিছুদিন সেম সফটওয়্যার ছিল, বাট পরে অন্য সফটওয়্যারে আমি কাজ করছি। তো খুব বেশি ডিফারেন্স ছিল না।
শেয়ার দ্য রিসোর্স, হ্যাঁ রিসোর্স তো আমি অলরেডি বলে দিছি যে কি কি করতে হবে বা কি কি পড়তে হবে। সো ক্যাপিটালাইজ অন দ্যাট, হোপফুলি ওয়ার্কফোর্সে জয়েন করতে পারবো। এখন বাংলাদেশে নতুন নতুন অনেকগুলা কোম্পানি হচ্ছে এন্ড দে আর অ্যাক্টিভলি লুকিং ফর এমপ্লয়িজ। সো কিপ এন আই অন দেয়ার লিঙ্কডইন পেজ। আচ্ছা, আমরা সেশনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমরা ডেকে নিতে চাই শাহরিয়ার মাহমুদ সাদি ভাইকে, জিএস আইট্রিপলি স্টুডেন্ট ব্রাঞ্চ চুয়েট। ও, সরি ভাই, টেকনিক্যাল প্রবলেমের জন্য আমার মাইক অন হচ্ছিল না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? এই যে ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাই অনেক ধন্যবাদ আমার এই সময় দেওয়ার জন্য। রমজান মাসে আসলে এটা অনেক দিন হয়ে গেছে। সবাইকে আমি জানাতে চাই ভাইয়ের আসলে কিন্তু রিসার্চ ওয়ার্ক সহ মানে সব মিলে আসলে অনেক হ্যাকটিক একটা শিডিউল, এর মধ্যে উনি আইট্রিপল এর জন্য আমাদের সময়টা বের করছেন। সেজন্য ভাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ। ভাই আমাদের থ্যাংক মানে ইউ। এই মোমেন্টে আসলে চুয়েটে রিসার্চ নিয়ে বেশ মানে জুনিয়রদের মধ্যে অনেক আগ্রহ দেখা যাচ্ছে। এটা মানে কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের এখানে পুরা 100+ ইয়া ছিল, পার্টিসিপেন্টস ছিল। মানে সবাই ডেডিকেটেডলি আসলে এই প্রোগ্রামটার জন্যই জয়েন করছে। তো আপনাকে এই সুখবরটা আসলে জানাতে চাচ্ছিলাম। রাইট, আমি হচ্ছে যখন জয়েন করছি তখন আই গেস 111 ছিল, আই গেস, Yes. মোরলেস। সো প্লিজ কন্টিনিউ। হ্যাঁ ভাই, আই হোপ আপনি আসলে অনেক এক্সস্টেড হয়ে আছেন। আমরা আসলে এখানে প্রোগ্রাম শেষ করতে পারি। ও, ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ আই ট্রিপল ই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ আমাকে রিচ আউট করার জন্য। আর হচ্ছে আই ট্রিপল ই হচ্ছে কি বলবো, ডিয়ারেস্ট টু মাই হার্ট, বিকজ এই একটা অর্গানাইজেশন আমি হচ্ছে ক্যাম্পাসে ছিলাম, মানে পুরোপুরি অ্যাক্টিভলি করছি। সো আমরা অনেক কিছুই করছি যেটা হচ্ছে, যেটা লেগেসি এখনো আছে, হুইচ ইজ গুড টু সি, যেমন ফেস দ্য কেস। তো আই হ্যাড এ ভেরি গুড টাইম ট্রিপলিতে। এবং আমার যে ক্লোজ সিনিয়র গুলা আছে, ক্লোজ জুনিয়র গুলা আছে, সো বেশিরভাগই আই ট্রিপলির, বেশিরভাগই এখন ইউএসএ তে। তো আমরা দেখলাম যে আই ট্রিপলিতে হচ্ছে ফুটসাল হয়েছে। So আমরা বলতেছিলাম আর কি যে আমরা ইউএসএ তে একটা ফুটসাল করি অ্যালামনাইদের নিয়ে। তো দেখি, হোপফুলি করবো আর কি। এটা আর ভালো। হ্যাঁ, আর থ্যাংক ইউ সো মাচ। আর যারা টেকনিক্যাল টিম আছো তাদেরকেও অনেক ধন্যবাদ। আমি জানি যে টেকনিক্যাল টিমদের অনেক প্রেসার যায়, আমি নিজেই অনেক প্যারা দিছি আমার টেকনিক্যাল টিমকে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তোমরা হচ্ছে এক সময় সাদির জায়গায় যাওয়া, তারপর তোমরা জুনিয়রদেরকে প্যারা দিবা। সো টিল দ্যাট টাইম একটু একটু সহ্য করে নাও আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সালাম। থ্যাংক ইউ ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের ওয়ার্কশপটি আমরা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।